ওকে, তো আমরা আজকে যেটা পড়বো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা থেকে অনেক বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে। প্রশ্নটা যদি ডিরেক্টলি ব্যাখ্যামূলক প্রশ্ন আসে না, প্রশ্নটা আসলে তোমার যে কাইন্ড অফ একটা এমসিকিউ টাইপের প্রশ্ন, বাট প্রশ্নটাকে বুঝো, বুঝলে পরে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। প্রশ্নটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আগে আমি প্রশ্নটা লিখি, লিখার পরে তোমরা এটার উত্তর দিও। আমি যদি ধরো এটা একটা গ্রুপ, এই গ্রুপ বরাবর আমি যদি উপর থেকে নিচে যাই, এখন ধরো আমি বললাম এটা হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1 এর ধাতব কার্বনের, আমি যদি গ্রুপ 1 এর ধাতব কার্বনেটের কথা বলি, তাহলে গ্রুপ 1 এর ধাতব কার্বনেটের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে দ্রাব্যতা বাড়বে না কমবে? কারো কোনো আইডিয়া আছে? হুম, কারো কোনো আইডিয়া? কমবে দ্রাব্যতা। ধাতব কার্বনেটের দ্রাব্যতা কমবে না বাড়বে? গ্রুপ 1 কমবে। ও, দ্রাব্যতা বাড়বে। গ্রুপ 2 এরটা কমবে। গ্রুপ 1 এরটা বাড়বে, কিন্তু গ্রুপ 2 এর ধাতব কার্বনেট, গ্রুপ 1 এর ধাতব কার্বনেটের সাধারণ সংকেত হচ্ছে M2CO3। কারণ ভাই গ্রুপ 1 এর ধাতব গুলো হচ্ছে M প্লাস আয়ন তৈরি করে, তাই না? যদি সোডিয়াম হয় তাহলে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করবে, পটাশিয়াম হলে পটাশিয়াম প্লাস আয়ন তৈরি করবে। আর কার্বনেট যেহেতু 2 চার্জ, তাহলে অবভিয়াসলি দুইটা ধাতব অংশই লাগবে, জন্য M2 কার্বনেট। আর গ্রুপ 2 এর যে ধাতব কার্বনেট, দ্যাট ইজ M কার্বনেট, বিকজ গ্রুপ 2 এর ধাতব আয়নগুলো হচ্ছে M2 প্লাস, রাইট? গ্রুপ 2 এর ক্ষেত্রে আমি যদি উপর থেকে নিচের দিকে যাই, তাহলে দ্রাব্যতা কমে। দুইটা সাংঘর্ষিক কথা না? জি ভাই। একটা গ্রুপের জন্য বাড়তেছে, একটা গ্রুপের জন্য কমতেছে, দুইটা কিন্তু একদম অপোজিট কথা, সাংঘর্ষিক কথা। ব্যাখ্যাটা কি আসলে? এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই তোমাকে, যে রেডিয়াস অফ M প্লাস আয়ন ইজ গ্রেটার দেন রেডিয়াস অফ M2 প্লাস আয়ন। এটা কি সবাই মানো? ইমাম হোসেন, এটা কি বুঝো? ইমাম? জি ভাই, এটা তো ঠিক আছে। আর রাইড রাফসান, এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। একটু মনে রাখো, হ্যাঁ। তাহসিন সাজিদ আমাদের সাথে নতুন জয়েন করছে, আমি যদিও বলছিলাম যে নতুন যারা জয়েন করবে তাদের যদি রেফারেন্সের থ্রুতে আসে তাহলে তাদের জন্য একটা ডিসকাউন্টের কথা বলছিলাম। তোমরা দেখো তোমাদের ফ্রেন্ডরা কেউ জয়েন করতে চাইলে। এখন এখানে একটা বিশাল বড় সুযোগ দিয়ে, ধরো তুমি তোমার 5 জন ফ্রেন্ডকে জয়েন করাইছো, তুমি কিন্তু 1500 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে। সো আলটিমেটলি তুমি ফ্রিতে পড়বা। তো এটা যে কারোর জন্য প্রযোজ্য, হ্যাঁ। তুমি চাইলে 10 জনের করলে 10 জন তুমি 3000 ফ্রি পাইবা, কোনো সমস্যা নেই, ব্যাক করে দিব। এইটুক যদি মনে থাকে, তাহলে এখন আমরা ছোট্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমাদের দুইটা নতুন টার্ম শিখতে হবে। নাম্বার 1 ইজ, এটাকে বলা হয় তোমার ল্যাটিস এনথালপি। অ্যানাদার ওয়ান ইজ, এটা যদিও ল্যাটিস এনথালপিটা এখন পড়লে ভালো হবে, বিকজ পরবর্তীতে যে আমরা হচ্ছে এটার দ্রাব্যতায় পড়বো না। ল্যাটিস এনথালপি জিনিসটা কি, কারো ধারণা আছে? ল্যাটিস এনথালপি, হোয়াট ইজ ল্যাটিস এনথালপি? ওয়ান, জি জি ভাইয়া। বলো মাহি, বলো। মানে ওই পরস্পর থেকে অসীম দূরত্বে থাকা যে গ্যাসীয় ধনাত্মক আর ঋণাত্মক আয়নকে মানে একত্রিত করে এক মোল সলিড, মানে কোনো আয়নিক ক্যালাস তৈরি করার সময় যে পরিমাণ আর কি এনার্জি রিলিজ। আচ্ছা, ওকে, ব্রিলিয়েন্ট অ্যান্সার। বাট আমি আসলে সহজ করে বুঝাতে চাই ভাই, ল্যাটিস এনথালপিটা কি। ধরো একটা সোডিয়াম প্লাস আয়ন আছে তোমার কাছে, একটা ক্লোরিন মাইনাস আয়ন আছে। নরমালি সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠনটা কেমন হয়? তোমরা 9-10 এর বইতে একটা ছবি ছিল, আমি জানি না তোমাদের মনে আছে কিনা ছবিটা সম্পর্কে। আমি ছবিটা আঁকি, চেষ্টা করবো আঁকার, আমি জানি না পুরোপুরি আঁকতে পারবো কিনা, বাট চেষ্টা করবো, হ্যাঁ। দেখো এখন উল্টাপাল্টা হচ্ছে, চেষ্টা করছি একটু আঁকার ছবিটা। একটু কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করলে একটু সুবিধা হবে তোমাদের ধরতে। দেখো মনে পড়ে কিনা এই ছবিটা। আমি ছবিটা কিভাবে আঁকছি খেয়াল করছো? জি ভাইয়া। ছবিটাতে এই জায়গায় সোডিয়াম প্লাস হলে এটা হবে ক্লোরাইড, এটা হবে সোডিয়াম প্লাস, তাহলে তার অল্টারনেট পজিশন, ঠিক এটার অফ অল্টারনেট পজিশন, এটা হবে ক্লোরাইড, এটা হবে সোডিয়াম প্লাস। তাহলে এই সোডিয়ামের ঠিক এই যে পজিশনটা, এটা হবে তোমার ক্লোরাইড। তাহলে এই মাঝখানেটা হবে সোডিয়াম প্লাস, এটা হবে ক্লোরাইড, এটা হবে সোডিয়াম প্লাস, এটা হবে ক্লোরাইড, এটা হবে সোডিয়াম প্লাস।
সোডিয়াম ক্লোরাইডের যে কঠিন অবস্থায় থাকে সোডিয়াম ক্লোরাইড, প্রত্যেকটা আয়নিক যৌগ একটা কেলাস গঠনে থাকে, মানে সে সোজা সাপটা কথা, সে হচ্ছে একটা কঠিন ফর্মে থাকে, মানে ক্রিস্টালাইন ফর্মে থাকে। তো এই কেলাস গঠনটা আসলে কেমনে হয়? ল্যাটিস পয়েন্টের মাধ্যমে হয়। এটাকে একটা ল্যাটিস পয়েন্ট বলে, এটাকে একটা ল্যাটিস পয়েন্ট বলে, এটাকে একটা ল্যাটিস পয়েন্ট বলে। এই প্রত্যেকটা আয়ন হচ্ছে এক একটা ল্যাটিস পয়েন্ট। এরকম আয়নগুলা একটা আরেকটার সাথে যখন জড়ো হয়ে একটা 3 ডাইমেনশনাল 3D একটা স্ট্রাকচার গঠন করে, যেটাকে অ্যাজ এ হোল আমরা কেলাস গঠন বলি। এই 3D স্ট্রাকচার গঠন করতে গিয়ে তারা নানান ধরনের ফরমেশনে যায়। কেউ কেউ হয়তো, আমি তোমাদেরকে বলি, যেমন গ্রাফাইট। গ্রাফাইট কিরকম ভাইয়া? হেক্সাগোনাল শেপ না এরকম গ্রাফাইটের? জি ভাই। এরকম একটা হেক্সাগোনাল শেপ, তার নিচে আরেকটা শেপ থাকে এরকম, এরকম শেপ থাকে না? এই যে গ্রাফাইট, জি রাইট? আমি খুব রাফলি জি একটা, ভাই। এটা হলো দেখো একটা হেক্সাগন, 6টা তলের, 6টা এখানে হচ্ছে তোমার তল আছে, তল বলা ঠিক না, 6টা কি আছে, বাহু আছে। হ্যাঁ, তো এই হেক্সাগোনাল শেপ হচ্ছে কার? গ্রাফাইটের হয়। ডায়মন্ড হয় হচ্ছে তোমার টেট্রাগোনাল বা টেট্রাহেড্রাল টাইপের হয়। তো এরকম 3D কিছু ফরমেশনে তারা যায়, সেই ফরমেশনের মাধ্যমে তারা কঠিন বা সলিড ফরমেশনে আসে। তো এই সলিড ফরমেশনে আসার পরে অ্যাজ এ হোল পুরোটাকে বলা হয় কেলাস। এখন মাহি যেটা বলছে যে যেহেতু সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আমি ধরে নিলাম অসীম দূরত্বে আছে, তাদেরকে আমি কি করছি, অসীম দূরত্ব থেকে টাইনে আইনা সোডিয়াম ক্লোরাইডের একটা সোডিয়াম ক্লোরাইড ফরমেশন করছি। এটা 1 মোল হবে, এটা 1 মোল, দুইটা মিলে 1 মোল লবণ যখন ফরমেশন করবে, কঠিন কেলাস ফরমেশন করবে, সেটা করতে গিয়ে যতটুকু এনার্জি রিলিজ হয় সেটাকে বলা হয় বেসিক্যালি ল্যাটিস এনথালপি, অথবা ল্যাটিসে তারা যে এনার্জিতে আবদ্ধ থাকে, দ্যাট মাচ অফ এনার্জি ইজ কল্ড ল্যাটিস এনার্জি অথবা ল্যাটিস এনথালপি। আমি আরেকটু সহজ করি ভাইয়া। এখানে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইডেন, 1 মোল সোডিয়াম প্লাস এবং 1 মোল ক্লোরাইডেন যে বন্ধনের মধ্যে আবদ্ধ আছে, সেই বন্ধনের যে এনার্জি, সেই এনার্জিটাই বলা যেতে পারে তাদের ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি। ব্যাপারটা সহজ হয়ে গেল না মাহি এখন? জি ভাই। বাকি সবাই কি বুঝতে পারছো? এই জিনিসটা অ্যাজ ওয়েল একটা কিউবের মতো না, যেটা আমি আঁকছি, এটা কিউবের মতো না ভাইয়া? জি ভাই। সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠন হচ্ছে কিউবিক, তোমরা বইতে দেখছো, অনেকে দেখছো না? বাপ্পি দেখছো? জি ভাই। আচ্ছা, তাহলে ছবিটাকে একটু 9 10 এর বইয়ের সাথে মিলানো যায় কিনা, যে ভাই এটা দেখছি কোনো জায়গায়, মনে হয় বলে দেখছি মনে হয়। জি ভাই, বইয়ে ছিল 19। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠন, এটা হচ্ছে কিরকম ভাই? এটা হচ্ছে কিউবিক শেপ। তাহলে এই কেলাস গঠন করতে গিয়ে তার যে পরিমাণ এনথালপির চেঞ্জ হইছে, সেটাই হলো বেসিক্যালি তার ল্যাটিস এনথালপি। এখন এই ল্যাটিস এনথালপি বা এরকম ল্যাটিস স্ট্রাকচার কয়টা হতে পারে? আমি তো এখানে একটা 3D স্ট্রাকচার দিলাম কিউবিক, এরকম কিউবিকের মতো আরো অনেকগুলো পসিবল, 7টা পসিবল। এটা ব্রাভাইস নামে একজন সায়েন্টিস্ট সাজেস্ট করছিল, এটা বলে ব্রাভাইস ল্যাটিস, 7 ব্রাভাইস ল্যাটিস সিস্টেম। মানে এরকম কিউবিকের মতো আরো কয়েকটা সিস্টেম আছে, যেমন নাম্বার, এটা আমি শর্টকাটে মনে রাখার উপায় বলে দিই, www.ttrh.com। ভাই একটিতে হচ্ছে টেট্রাহেড্রাল, যেটা এক্সাম্পল হচ্ছে ডায়মন্ড। যারা মেডিকেল পরীক্ষা দেবে তাদের জন্য এগুলো জরুরি। হ্যাঁ, ডায়মন্ড হচ্ছে কাইন্ড অফ এরকম, যে একটা কার্বন, এই কার্বনের 4টা হাতে 4টা, আবার এরকম 4টা হাতে 4টা, এরকম করে মিথেনের মতো গঠন আছে না, টেট্রাহেড্রাল গঠন? হ্যাঁ, কাইন্ড অফ ওরকম একটা শেপ আছে ডায়মন্ডে, কিন্তু দেখবে যে আলটিমেট ডায়মন্ডের শেপটা কিন্তু এরকম থাকে, খেয়াল করছো? ওই খেয়াল করছো ডায়মন্ডের শেপ আলটিমেটলি এরকম থাকে, জি ভাই। 3D একটা টেট্রাহেড্রাল শেপ থাকে। হ্যাঁ, তো ডায়মন্ড হচ্ছে তোমার এই টেট্রাহেড্রাল। দেন ভাই আরেকটিতে কি ভাই? আরেকটিতে ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিকের এক্সাম্পল আমার মনে নাই, তোমরা একটু সার্চ করলে পেয়ে যাবা। আর এটা হচ্ছে রম্বোহেড্রাল। পটাশিয়াম ডাইক্রোমেট, ট্রাইক্লিনিকের। ওকে, থ্যাংক ইউ। পটাশিয়াম ডাইক্রোমেট, সবকিছু মনে আছে, মেডিকেল মনে নেই ভাই, আর কি বই সামনে রাখা। ও বই সামনে রাখা, ও মাই গুডনেস। এখন দেখ, রম্বোহেড্রাল, তারপর হচ্ছে এইচ এ হেক্সাগোনাল। হেক্সাগোনাল কার? হেক্সাগোনাল হচ্ছে গ্রাফাইটের। দেন এই যে এইচটাতে আর কি, এই সি তে হচ্ছে কিউবিক, কিউবিক হলো সোডিয়াম ক্লোরাইডের, আর ওতে অর্থরম্বিক। একটা কথা ছিল, এই অধ্যায়ের কি আজকে প্রথম ক্লাস? না, এটা সেকেন্ড ক্লাস। জি ভাইয়া। সেকেন্ড ক্লাস, এটা জি। সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা গ্রুপে আপলোড করা আছে। হ্যাঁ, মানে আপলোড ঠিক করার আছে। সাথে রেকর্ড আছে। আর আমি আজ ওইটার ইয়েটা দেইনি, আমি কি বলে, আচ্ছা ভাইয়া। হচ্ছে মনোক্লিনিক। এগুলো হচ্ছে যদিও তোমাদের সিলেবাসে নাই, অথবা মাহি অথবা পুরাতন যে বই আছে ওই বই থেকে পড়ছে,
যাই হোক হোয়াটএভার, যারা মেডিকেল পরীক্ষা দেবে তার জন্য এগুলো ইম্পর্টেন্ট, এক্সাম্পল গুলো মনে রাখা কোনটার কি। হ্যাঁ, তো এই গেল ল্যাটিস এনথালপি। নাও কাম টু দ্য পয়েন্ট ভাইয়া, এখন যেটা জানবো সেটার নাম দিলাম আমরা হচ্ছে তোমার হলো হাইড্রেশন এনথালপি। ভাই হাইড্রেশন এনথালপি সম্পর্কে তাহসিন সাদিদ কিছু জানো, বলতে পারবা? হোয়াট ইজ হাইড্রেশন এনথালপি? সাজিদ? হাইড্রেশন এনথালপি ওকে, আমি আরেকজনের কাছ থেকে একটু জানবো, বাহারুল ইসলাম লিমন, তুমি বলতে পারবা? সাহেব সাসির মনে কিছু বলতে চায়। আচ্ছা ভাই, আমি বলতেছি, মানে এটা নেটে খুব প্রবলেম করতেছে আমার। হ্যাঁ তাহসিন বলো। হাইড্রেশন এনথালপি মূলত হচ্ছে ওই, জি আমার নেটে খুব প্রবলেম করছিল আর কি। হাইড্রেশন এনথালপি মূলত তার দ্রাব্যতার মানটা নির্দেশ করে। না, কাইন্ড অফ ওরকম না। ধরো এটা পানির গঠনটা বলি আছে যে, দেখো একটু মনোযোগ দিয়ে শোনো, ক্লিয়ার হয়ে যাবে। পানিতে অক্সিজেন 2 ডেল্টা মাইনাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস, এ হাইড্রোজেন ডেল্টা প্লাস, এটা কি সবাই বুঝো? মানে তাহসিন ক্লিয়ার হয়ে যাবে? জি জি এটা সবাই বুঝো? জি আচ্ছা, সোডিয়ামটা তো পজিটিভলি চার্জ, রাইট? জি ভাই। তাহলে সোডিয়ামটার পানির কোন অংশটা সোডিয়ামের দিকে আসবে? যদি তুমি পানিতে লবণকে দাও সোডিয়াম ক্লোরাইডকে, তাহলে পানির কোন অংশটা, অক্সিজেন অংশটা আসবে না? জি ভাই। তাহলে অক্সিজেন 2 ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, সিমিলারলি সব আসবে। হ্যাঁ, অনেকগুলো। জি এই যে পানির মধ্যে সোডিয়াম, ধরো তুমি পানিতে সোডিয়াম ক্লোরাইডকে দিছো, আমি বাকিগুলোর চার্জ দেখালাম না, তো দেখাই দিয়ে যাও, পরে আবার তোমরা কইবা যে ভাই আসলে দেখাই নেই। তোমরা না, অন্য কেউ যদি এটা দেখে তাহলে বলবে যে কি পড়া এগুলো, আন্দাজে আন্দাগুন্দা। তাহলে এই যে সোডিয়ামটাকে এরকম করে যে আবদ্ধ করলে, এটাকে বলে কেজ ইফেক্ট। এটাকে খাঁচার মতো বন্দি করা হয়েছে না? জি ভাই। তো তুমি যদি পানিতে সোডিয়াম ক্লোরাইড দাও, তাহলে সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামটাকে এরকম করে কি ঘিরে ধরবে? পানির নেগেটিভ অংশগুলো ঘিরে ধরবে, আর ক্লোরাইডটাকে কারা ঘিরে ধরবে? পানির পজিটিভ অংশগুলো। তার মানে হাইড্রোজেন গুলো কিন্তু পানির এই যে তোমার হচ্ছে ক্লোরাইডের দিকে আসবে, রাইট? আচ্ছা ভাইয়া, এইভাবে এটা খাঁচার মতো বন্দি করার যে ব্যাপারটা, এটাকে বলে হাইড্রেশন। এটা কি বলে? হাইড্রেশন। হাইড্রেশন। হ্যাঁ বলো আচ্ছা মাহি। ভাই, একটা কোয়েশ্চেন করি আর কি। ওই অবশ্যই। নিউক্লিওফাইল এভাবে কেজ হইলে ভাই কি নিউক্লিওফাইলটা মানে উইক হয়ে যায়? হ্যাঁ, নিউক্লিওফিল উইক হয়ে যায় তখন। ওই SN1 মেকানিজমের SN1 SN2 এলিমিনেশনের। যখন দেখাবো, এলিমিনেশনের সময় যে সব এক্সপ্লেইন করবো আমি। হ্যাঁ, ওকে সব সবকিছু তখন দেখবা, আস্তে আস্তে বুঝবা। জি ভাই। এবং তোমাদের অনেকের ধারণা, আমি এখানে একটু একটু ক্লু দিই, তোমাদের অনেকের ধারণা যে যখন SN1 বিক্রি হয় তখন মানে SN2 হয় না। না ভাইয়া, SN1 হলে SN2 হইতে পারে, আবার এলিমিনেশন বিক্রিয়া হইতে পারে, সবই কম্পিটিটিভ বিক্রিয়া। মানে মাথাটা খারাপ হয়ে যাবে দেখবে SN1 SN2 আর E1 E2 যখন পড়াবো, বলবে ভাই থাক, আগে জানছিলাম তাই ভালো আছে, নতুন কিছু পড়ানোর দরকার নেই। যাই হোক, এখন দেখো এই যে খাঁচার মতো বন্দি করে, এটাকে বলে হাইড্রেশন, রাইট? তাহলে আমার বলো, খাঁচার মতো বন্দি করে সোডিয়াম এবং ক্লোরাইডকে, সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড আয়নকে, তাদের কেলাস থেকে আলাদা করা আর কেলাস গঠন করা, দুটো কি এক জিনিস না একে অপরের অপোজিট জিনিস? অপোজিট। অপোজিট জিনিস না একে অপরের? জি ভাই। তার মানে অপোজিট জিনিস মানে, তুমি যদি সোডিয়াম ক্লোরাইড ধরো সলিড, একটা কঠিন সোডিয়াম ক্লোরাইডের দানা আছে এরকম, হ্যাঁ, এই দানাটাকে তুমি যদি এখন ডিজলভ করতে চাও পানিতে, সাপোজ পানিতে তুমি ডিজলভ করবে দানাটাকে, তাহলে দানাটাকে ডিজলভ করতে হলে তোমার কি করতে হবে? তার কেলাসে যে এনার্জিতে আবদ্ধ, মানে ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি, তার থেকে বেশি এনথালপি না দিলে সে কি এখান থেকে বাইর হবে? না ভাই। সবাই কি বুঝছো? যদি বুঝে থাকে হ্যাঁ বলো একসাথে। জি ভাই। জি ভাই। তাহলে তারা বের করার জন্য আমার হাইড্রেশন জি ভাই। ল্যাটিস এনথালপির চাইতে কম হইলে হবে না বেশি হইতে হবে খাঁচার মতো বন্দি করতে হলে? বেশি হতে হবে। দ্যাট ইজ আমরা বলি যে ভাইয়া, যে হাইড্রেশন এনথালপি মাস্ট বি গ্রেটার দেন ল্যাটিস এনথালপি। তাইলেই হচ্ছে দ্রাব্যতা বাড়বে বা সলিবিলিটি বাড়বে। আপনারা পড়ছেন না দ্রাব্যতাতে এই জিনিস পড়ছেন না, যে হাইড্রেশন এনথালপি বেশি না হলে কখনো সলিবল হয় না? ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি। আমরা যদিও আমাদের পড়া ছিল ধাতব কার্বনেটের কি দ্রাব্যতা নিয়ে, আমরা এখন পর্যন্ত অনেক দূর চলে আসছি। এবার আমরা যদি গ্রুপ 1 এর কথা বলি, গ্রুপ 1 এ কি বলছিলাম আমরা, যে গ্রুপ 1 এর যে ধাতব কার্বনেট গুলো আছে মানে ক্ষার ধাতু, গ্রুপ 1 মানে ক্ষার ধাতু।
ক্ষার ধাতুর কার্বনেট, ক্ষার ধাতুর কার্বনেটের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, ক্ষার ধাতুর কার্বনেটের ক্ষেত্রে ল্যাটিস এনথালপির মান আমি যদি গ্রুপে উপর থেকে নিচে যাই, এইভাবে দেওয়ার মানে গ্রুপে গ্রুপ 1 উপর থেকে নিচের দিকে দেওয়ার মানে আমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যদি যাই, তাহলে ল্যাটিস এনথালপি আস্তে আস্তে কমে। ল্যাটিস এনথালপি কি হয়? ল্যাটিস এনথালপি কমে। তাহলে ল্যাটিস এনথালপি কমবে, দ্রাব্যতা বাড়বে না কমবে? এই ল্যাটিস এনথালপি কমলে দ্রাব্যতা বাড়বে না? জি ভাই। ল্যাটিস এনথালপি কমার মানে কি? সহজে এটা হাইড্রেশন করে ফেলা যাবে, খাঁচা বন্দি করে ফেলা যাবে, তাহলে দ্রাব্যতা বাড়বে। বাট প্রবলেম যেটা, আমি যদি গ্রুপ 2 এর কথা বলি, মানে মৃৎ ক্ষার ধাতু, গ্রুপ 2 মানে কি? মৃৎ ক্ষার ধাতু। বাড়বে। না ভাই, মৃৎ ক্ষার ধাতুর ক্ষেত্রে ঝামেলা। মৃৎ ক্ষার ধাতুর ক্ষেত্রে তার যে ক্যাটায়ন M2+, এই M2+ এর সাইজ, M2+ এর সাইজ কার্বনেটের সাইজের তুলনায়, কার্বনেটের সাইজের তুলনায় বেশ ছোট। কার্বনেটের সাইজের তুলনায় কি বেশ ছোট? কেন ভাই? কারণ M2+ এর চাইতে M+ এর আকার বড় না? মনে আছে শুরুতে একটা কথা বলছিলাম? জি ভাই। যেহেতু M2+ এর ক্ষেত্রে যেটা হয়, কার্বনেটের আয়নের আকারের তুলনায় M2+ এর আকার মোটামুটি ছোট, তাই যেটা হয় ল্যাটিস এনথালপির মান, ল্যাটিস এনথালপি মোরলেস সবার জন্য সমান, মোরলেস সবার জন্য প্রায় সমান। তাহলে ল্যাটিস এনথালপির মান যদি, যেমন এটার ক্ষেত্রে ল্যাটিস এনথালপির মান কমতেছিল বলে বলছে উপর থেকে নিচে গেলে দ্রাব্যতা কি বাড়ে, কিন্তু আমি যদি দেখতেছি M2+ এর ক্ষেত্রে কি হয়, কার্বনেটের তুলনায় M2+ এর আকার মোটামুটি ছোট দেখা, উপর থেকে নিচে গেলে ল্যাটিস এনথালপির মান সবসময় সমান থাকে। তাহলে কার উপরে ভিত্তি করে দ্রাব্যতা ডিপেন্ড করে যদি ল্যাটিস এনথালপির মান সমান থাকে? হাইড্রেশন এনথালপি। কারণ ল্যাটিস এনথালপির মান যদি ধরো 50 ফিক্সড, তাহলে হাইড্রেশন এনথালপির মান 50 এর বেশি হলেও দ্রবীভূত হবে, নাহলে হবে না। তাহলে হাইড্রেশন এনথালপির মানটা তো চেঞ্জ করতে হবে আমার বারবার, নাকি? জি ভাই। দেখা যায় গ্রুপ 2 এর ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি ফর M2+ আয়ন, মানে গ্রুপ 2 বা মৃৎ ক্ষার ধাতু M2+ আয়ন উপর থেকে নিচের দিকে গেলে, উপর থেকে নিচে কমে। উপর থেকে নিচে গেলে কি হয়? কমে। ভাই বিশ্বাস করি না ভাই, আমি ডাটা শুদ্ধ দিচ্ছি আপনাদেরকে। আমি যদি বলি ম্যাগনেসিয়াম 2+ এর হাইড্রেশন এনথালপি কত জানেন? সেটা 1920। আর আমি যদি বলি গ্রুপের লাস্ট এলিমেন্ট যেটা বেরিয়াম, বেরিয়ামের হাইড্রোজেন এনথালপি হচ্ছে 1360 প্রত্যেকটা কিলোজুল পার মোলে। তাহলে বলেন তো কোনটার দ্রাব্যতা বেশি হবে? অবভিয়াসলি যার হাইড্রোজেন এনথালপি বেশি তার দ্রাব্যতা বেশি হবে না? জি ভাই। তাহলে গ্রুপ 2 এর ক্ষেত্রে কার ম্যাগনেসিয়াম দ্রাব্যতা 2+। বেশি? ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা বেশি। সো দ্যাট ইজ উপর থেকে নিচে গেলে দ্রাব্যতা কমে। এখন এই প্রশ্নটা কি আসে জানেন, যে এই নিচের কোন দ্রাব্যতার ক্রম, নিচের কোনটি সঠিক? গ্রুপ 2 এর একটা ক্রম দিয়ে দেয় বা গ্রুপ 1 এর একটা ক্রম দিয়ে দেয়। এটাই হচ্ছে পরীক্ষার এমসিকিউ আকারের প্রশ্ন। যেখানে এমসিকিউ আসবে সেখানে এই ধরনের প্রশ্ন আসবে, আর যেখানে রিটেন আসবে সেখানে এই ধরনের প্রশ্ন আসবে। তাহলে এক্সপ্লেন করতে পারবেন আপনারা? এক্সপ্লেন করতে পারবা? লাস্ট কোশ্চেনটা আবারও বলছি, যেহেতু গ্রুপ 2 আবার এর যে বলবেন। ক্যাটায়ন M2+, তার এবং তার আকার কার্বনেটের তুলনায় অনেক ছোট, তাই তার ল্যাটিস এনথালপির মান সবসময় মোটামুটি সবারই প্রায় কাছাকাছি মান। সো ল্যাটিস এনথালপির উপরে দ্রাব্যতা ডিপেন্ড করে না, দ্রাব্যতা ডিপেন্ড করে হাইড্রেশন এনথালপির উপরে। দেখা যায় গ্রুপ 2 এর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে দ্রাব্যতার মান কমে, কারণ হাইড্রেশন এনথালপির মান কমে। হাইড্রেশন এনথালপির মান যত কম দ্রাব্যতা তত কম, আর হাইড্রেশন এনথালপির মান যত বেশি দ্রাব্যতা তত বেশি। সো দ্যাট ইজ গ্রুপ 2 এর ক্ষেত্রে কি হয় ভাই, উপর থেকে নিচে গেলে দ্রাব্যতা কমে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আমি লাইট অফ করা আমার লাইটটা একটু জ্বালাইতে হবে, কারণ আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না আমার ল্যাপটপের বাটন গুলা। ওকে, আমরা গতদিন শিক্ষা পরীক্ষা পড়ছিলাম, মনে আছে? এই শিক্ষা জি পরীক্ষা ভাই। পড়ছিলাম গতদিন? জি ভাইয়া। শিক্ষা পরীক্ষা পড়ছি, জি তাহলে ভাই। শিক্ষা পরীক্ষা নিয়ে টেনশন নাই। আমাকে একজন বলছিল যে ভাই আমরা হচ্ছে অক্সাইডের রিঅ্যাকশন বা ধাতুগুলোর রিঅ্যাকশন পারি না, সব পারাচ্ছি। দেখেন গ্রুপ 1 এর ক্ষেত্রে যদি আমরা বলি, এটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 1 তার সাথে যদি আমি ধরেন হাইড্রোজেনের বিক্রিয়া দেই,
তাহলে কি উৎপন্ন করবে বলেন? গ্রুপ 1 ধাতু ইলেকট্রন ছেড়ে M+ আয়নে পরিণত হয়। আমি একটা ব্যাখ্যা করবো, বাকিগুলো ব্যাখ্যা করবো না। M থেকে ইলেকট্রন রিলিজ করে যাবে M+, আর হাইড্রোজেন সেই ইলেকট্রন গ্রহণ করবে। এখন H2 আছে, ইলেকট্রন লাগবে দুইটা থেকে হবে 2H+। তাহলে এখানে দুইটা গুণ করে ব্যালেন্স করতে হবে, কারণ দুইটা ইলেকট্রন তো দুইটা M থেকে আসবে, দুইটা ধাতু থেকে আসবে। তাহলে আলটিমেটলি দেখেন কি হবে, 2M প্লাস H2, দুইটা ইলেকট্রন কাটা গেছে, যেটা ছাড়ছে সেটা গৃহীত 2h হয়ে গেছে। মাইনাস হইতো। ও সরি, 2H মাইনাস কেন হবে? ও হ্যাঁ, 2H মাইনাস হবে, সরি সরি, থ্যাংক ইউ। মাইনাস হবে, সরি। তাহলে 2MH হবে। হ্যাঁ, তাহলে ভাই 2MH ব্যালেন্স করেন ভাই। এক্স এর জায়গায় যদি আমি হ্যালোজেন দিতাম তাহলে 2MX, হ্যালোজেনের সেম হাইড্রোজেনের মতো কাজ করতো, হ্যালোজেন তে X2। বুঝতে পারছেন? বুঝছেন নাকি বুঝেন নাই? জি ভাই। এবার আসেন গ্রুপ 1 এর যে ধাতুগুলো আছে, সাপোজ দ্যাট M, তাহলে অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? দেখেন অক্সিজেনের যোজনী 2, গ্রুপ 1 এর ধাতুর যোজনী 1, তাহলে আলটিমেটলি কি উৎপন্ন করবে স্যার? M2 উৎপন্ন করবে। যদি ধাতুটা গ্রুপ 2 এর হয়, গ্রুপ 2, তাহলে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কি M2O হবে না MO হবে? কারণ এটারও যোজনী 2, এটারও যোজনী 2, তাহলে হবে MO। ব্যালেন্স করার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটাকে এভাবে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে তাহলে হাফ দিলে, সরি হাফ দেওয়া যাবে না, ঠিক আছে এবার ঠিক আছে কি না? ঠিক নাই, তাহলে এটা 4 দিতে হবে। এবার ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আপনার গ্রুপ 1 গ্রুপ 2 এর অক্সিজেনের সাথে বিক্রিয়া। আমি যদি এখন বলি যে ধরেন আমার ধাতুটা হচ্ছে গ্রুপ 2 এর ধাতু, সেটা হচ্ছে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে, তাহলে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করলে বলে নাইট্রোজেনের যোজনী কত? 3, আর ধাতুর যোজনী 2, তাহলে হবে M3N2, একজনের যোজনী আরেকজনের সহগ। এটা কি জানেন? জানেন তো নাকি? জি জি ভাই। ভাই। জানি। আরেকটা জিনিস আমাকে একটু বলতে হবে, এই জিনিসটা, এই প্রশ্নটা বুয়েটে পরীক্ষায় আসছে। বুয়েটে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন করে বিক্রিয়াটির সমতা করো, বিক্রিয়ার সমতা করো। কোশ্চেন ব্যাংক খুলেই দেখবেন বিক্রিয়ার ডান পাশ দেওয়া থেকে বাম পাশ লিখতে অথবা বাম পাশ দেওয়া থেকে ডান পাশ লিখতে। বুয়েটে পরীক্ষায় প্রশ্ন আসছে এই M3N2 কে হাইড্রোলাইসিস করছে, তাহলে কি উৎপন্ন হবে বলেন? আপনারা, আমি অ্যান্সার দিবেন আমাকে, আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবেন। আর সাজিদ, আচ্ছা সাজিদ বলছে সে ল্যাপটপে আছে, সে উত্তর দিতে পারছে না মাইক্রোফোন। আশিক বিন হাফিজ, আশিক বিন হাফিজ আপনি উত্তর দেন। সঠিক পারতেছি না। সঠিক পারতেছেন না? কে পারবেন? মাহি ছাড়া। মাহি মনে হয় ম্যাগনেসিয়াম পারে। হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া। কেন ভাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া? আপনি উত্তর দিচ্ছেন, বাট হোয়াই, রিজনটা কি ভাই? ওই পানি ভাঙ্গি OH ভাই আয়ন এই আর জায়গায় যে ধাতু আছে, H+। ধাতুর মধ্যে দেখেন এই ধাতুটার ইলেকট্রোনেগেটিভিটি কম, আর নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই না? জি ভাই। তাহলে যেটার তড়িৎ ঋণাত্মকতা কম সেটা যাবে, পানি হচ্ছে দুইটা অংশ, একটা H আর একটা হচ্ছে OH, Hটা প্লাস OHটা মাইনাস। তাহলে বলেন তো যার তড়িৎ ঋণাত্মকতা কম সে যাবে নেগেটিভের কাছে, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে যাবে পজিটিভের কাছে। তাহলে আলটিমেটলি নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে বানাবে অ্যামোনিয়া, আর ধাতু আর হাইড্রোক্সিড মিলে কি বানাবে? ধাতব হাইড্রোক্সাইড বানাবে না? এখন ধাতুটা গ্রুপ 2 এর, তাহলে হাইড্রোক্সাইড লাগবে কয়টা ভাই? 2টা। বুঝতে পারছেন না কি পারেন নাই? জি ভাই। বুঝছেন? So, এইভাবে মিলাবেন। এখন বুয়েটের পরীক্ষায় এই প্রশ্নটা ধরেন আমি এই জায়গায় এম এর জায়গায় ম্যাগনেসিয়াম দিয়ে দিলাম, তাহলে পারা যাবে নাকি যাবে না? এই যাবে, জি ভাই। যাওয়া তো উচিত, না তাহলে তো খবর আছে, মারা উচিত ধরে একদম পিটায় আড্ডি মাড্ডি ভেঙে দেওয়া উচিত তোদের। সিমিলারলি ধাতু যদি গ্রুপ 3 এর হয় তাহলে সেম বিক্রিয়া ঘটবে, এটা জাস্ট তোমরা বই থেকে দেখলেই পারা যাবে। এবার আমরা একটা দারুণ জিনিস তোমাদেরকে একটু বলবো, সেটা হচ্ছে যে বোরন নাইট্রাইড, BN, এটাকে বলে বোরন নাইট্রাইড। বোরন নাইট্রাইড, বোরন নাইট্রাইড খুবই পিছলা, পিছলা মানে বুঝো তো, স্লিপারি, পিচ্ছিল। বোরন নাইট্রাইড খুবই পিচ্ছিল পদার্থ। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা হেক্সাগোনাল শেপ তার।
বোরন তো পর্যায়সারণী গ্রুপ 3 এলিমেন্ট, তাহলে বোরন প্লাস নাইট্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করার কথা হবে? B3NC উৎপন্ন করার কথা না? কারণ এটারও আপনার হচ্ছে ভ্যালেন্সি 3, এটারও ভ্যালেন্সি 3, তাই না? জি ভাইয়া। কিন্তু আমরা কি B3NC লিখতে পারবো না? সরল অনুপাত লিখতে গেলে এই 3 কে ভাগ দিয়ে 1 লিখতে হবে, খালি BN লিখতে হবে, শুধু BN লিখতে হবে, তাই তো? আচ্ছা, BN এর শেপটা হচ্ছে হেক্সাগোনাল। ওকে, তো হেক্সাগোনাল শেপটা কেমন? বা হেক্সাগোনাল শেপে কিভাবে থাকে তারা? এখানে বোরন যেটা করে, বোরন হচ্ছে নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড করে, একটা নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড আর একটার সাথে সিঙ্গেল বন্ড। তাহলে দেখো বোরনের 3টা বন্ড হলো, এই নাইট্রোজেন আবার এদিকের বোরনের সাথে যেটা করবে ডাবল বন্ড করবে, এটা আবার এদিকের সাথে বোরনের সাথে সিঙ্গেল বন্ড, এই বোরন আবার ডাবল বন্ড করবে নাইট্রোজেনের সাথে দিকের সাথে সিঙ্গেল বন্ড। তাহলে সবারই কটা করে বন্ধন হলো? 3টা করে হলো না? হলো? জি ভাইয়া। তো আলটিমেটলি তার একটা হেক্সাগোনাল শেপে চলে গেল না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা সংকরণ এখনো পড়ি নাই, সো আমি এটা নিয়ে সংকরণ নিয়ে বেসিক কথাবার্তা বলছি না। তবে এই জায়গায় একটা এমসিকিউ আসছিল একবার কোন এক ভর্তি পরীক্ষা, জাহাঙ্গীরনগরের পরীক্ষায়, যে বোরন নাইট্রেটে বোরন এবং নাইট্রোজেনের বন্ড লেংথ কত। সো বোরন এবং নাইট্রোজেনের বন্ড লেংথ বা বন্ধন দৈর্ঘ্য যেটাকে আমরা বলি বাংলায়, সেটা মেবি হচ্ছে আমার যতটুকু আমার নলেজ আছে সেটা মেবি 0.14 সামথিং, আমি জানি না, তুমি একটু আমার এনশিওর করো, সামথিং ন্যানোমিটার, ঠিক আছে? 0.145 ন্যানোমিটার। 5 ন্যানোমিটার এতটুকু, ঠিক আছে? এই হলো আপনার তার বন্ড লেংথ। এটা জাহাঙ্গীরনগরের পরীক্ষা আসছিল। তো আসলে এটা যে আসছে এটা আপনি আসলে বুঝবেন কিভাবে? পড়াশোনা না করলে তো আসলে জানা যাবে না। হ্যাঁ, জি ভাই বলেন। আচ্ছা ভাইয়া, গতকালকে ওই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের বেলায় দেখলাম যে এটা ডাইমার থাকে, তো আমরা AlCl3 না লিখে Al2Cl6 লিখবো। এখানে এখানে কেন শুধু BN লিখতেছি? কারণ এই শালার ব্যাটা এত খারাপ, এই শালার ব্যাটা হচ্ছে ইয়া করে, ওই কি বলে, যে সিলিকন ডাইঅক্সাইডের মতো দৈত্যাকার অণু গঠন করে, তাই শুধু বিএন লিখি, জেনারেল ফর্মুলা BnN লেখা যায় স্মল করে এরকম করে, যে ভাই BnN। এই জন্য আমি সংকরণ বলে নাই বলে বলি নাই, সংকরণ বললে এটা আবার বলবো তখন সংকরণ যখন পড়াবো। হ্যাঁ, বিশাল বড় একটা জায়ান্ট মলিকুল তৈরি করতে পারে এটা। এখন আরেকটা প্রশ্নের আমরা অ্যানসার নিব, সেটা হচ্ছে যে, আচ্ছা আমি আরেকটা জিনিস লেখা দিই আগে, যদি এটা দ্রাব্যতা যে পড়াতাম, এখন লেখা দিলে আর লিখবো না। দ্রাব্যতা 4টি কারণে বাড়ে, বা দ্রাব্যতার কারণ 4টি। দ্রাব্যতার 4টি কারণে বাড়ে অথবা দ্রাব্যতার কারণ 4টি। কথা বুঝতে পারছো ভাই? 4টা কারণ কি কি, কে কে কইতে পারবা? কে কে বলতে পারবে 4টা কারণ কি? কেউ পারবে না? মাঠে মারছো আমারে। তাপমাত্রা। দৌড় বেটা, তাপমাত্রা। ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের চার্জ। লাইক ডিজলভস লাইক, আজকালকার প্রেম হচ্ছে লাইক ডিজলভস লাইক এর মতো। লাইক ডিজলভস লাইক মানে বুঝোস? জি ভাই। যে যারে পছন্দ করে তার সাথে শুয়ে পড়ে, মানে আর পোলারে পোলার দ্রবীভূত, অপোলারে অপোলার। যেমন কি ভাই, পানি হচ্ছে পোলার, পানিতে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়। নাম্বার 2, হাইড্রোজেন বন্ড। নাম্বার 2 কি? হাইড্রোজেন বন্ড। যেমন হাইড্রোজেন বন্ড কোথায়? যেমন হাইড্রোজেন বন্ধনের জন্য ইথানল পানিতে দ্রবীভূত হয়, C2H5OH পানিতে দ্রবীভূত হয়। নাম্বার 3, ভ্যাকেন্ট ডি অরবিটাল। 3 নাম্বারটাকে আমি 3 লিখে স্টার দিলাম, কোস পরে আমি এটা দেখাবো এখনই। আর নাম্বার 4, এটা 2, এটা 1। নাম্বার 4 হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশন। যেমন দেখো, কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশনটা পরে বলি, আগে হচ্ছে নাম্বার 3টা বলি। নাম্বার 3 তে কি আছে ভাই? নাম্বার 3 তে হচ্ছে ভ্যাকেন্ট ডি অরবিটাল। কারণ খালি ডি অরবিটাল থাকলে সেটা আদ্র বিশ্লেষিত হয় বা তার দ্রাব্যতা বাড়ে। যেমন প্রশ্ন সেরকম একটা, যে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড হয়। ভাই ঘটনাটা কি? আসলে ঘটনাটা যেটা হচ্ছে, সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশন করেন 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, 3d0 না? ডি অরবিটাল খালি আছে না নাই? খালি।
ডি অরবিটাল খালি থাকার কারণে সিলিকন যেটা করতে পারে, সিলিকন টেট্রাক্লোরাইডটা পানির সাথে বিক্রিয়া করার সময় পানি সন্নিবেশ বন্ধন করে ডি অরবিটালে যায় ইলেকট্রন দিয়ে দিয়ে। আমরা এটা যখন জটিল যৌগ পড়বো তখন আরো ক্লিয়ার হবে। এখন জাস্ট মৌখিক ভাবে বলছি যে খালি ডি অরবিটালের সাথে পানি সন্নিবেশ বন্ধন করে সে স্টেপ বাই স্টেপ প্রথম স্টেপে যে একটা ক্লোরিনকে সরায়। সরি আমি ঠিক মতো দেখাইনি। সিলিক SiOH4 মানে 4 ধাপে এক ধাপে দেখা দিলাম 4টা, আর এখানে 4 HCl হবে। বাট কার্বনের মধ্যে কি খালি ডি অরবিটাল আছে নাকি নাই? এই কার্বনে খালি ডি অরবিটাল নাই আছে? ভাইয়া। নাই। নাই ভাইয়া। তাই নাই কার্বনের ভাইয়া। পক্ষে কার্বন টেট্রাক্লোরাইডের কি আদ্র বিশ্লেষণ হয় না। এটা কিন্তু খুব মানে খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নাও কাম টু দ্য পয়েন্ট ভাই, আমি যেটা বললাম কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশন, মানে 4 নাম্বার রিজনটা কি আসলে? 4 নাম্বার রিজনটা কি? 4 নাম্বার রিজনটা একটু জানার চেষ্টা করি। পয়েন্টার কেন লক হয়েছে? 4 নাম্বার রিজনটা কমপ্লেক্স কম্পাউন্ডে দেখো, ধরো কোন একটা সলিউশনে ক্লোরাইড আয়ন আছে, সাপোজ এর সোডিয়াম ক্লোরাইড আছে। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ অ্যাকুয়াস, হ্যাঁ, জলীয় মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড আছে। তুমি তার মধ্যে কি করলা? সিলভার নাইট্রেট যোগ করলা। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা খুবই কম, এখান থেকে সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। সিলভার ক্লোরাইড হচ্ছে অদক্ষিপ্ত হবে, সাদা একটা অদক্ষেপ পাবা তুমি। তো যদি তুমি সিলভার ক্লোরাইডকে এই সিলভার ক্লোরাইড অদক্ষেপের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তাহলে এখান থেকে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়। এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ, এবং এটা হচ্ছে দ্রবীভূত, দ্রবণীয় যৌগ। তাহলে সিলভার ক্লোরাইডকে তুমি কি করলা? জটিল যৌগে কনভার্ট করলা। দ্রাব্যতা বাড়লো নাকি কমলো? বাড়ছে। বাড়ছে। এবং আমরা যখন হচ্ছে তোমার টলেন বিকারক ফেলিং দ্রবণ নিয়ে প্রশ্ন করবো তখন আবার আচ্ছা, এটা টলেন বিকারক বলা যাবে, এটা টলেন বিকারকের মতোই কাজ করে, ঠিক আছে, সে নিয়ে সমস্যা নেই। ফাইন ভাই, গেল এটা কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশনে গেল। এবার আসেন কমপ্লেক্সটা একটু আবার বলবেন। কমপ্লেক্স কম্পাউন্ডের জটিল যৌগে যেটা হয়, জটিল যৌগ হচ্ছে একটা অবস্থান্তর মৌলের আয়ন এবং একটা লিগান্ড থাকে, সেটা মিলে একটা আয়ন তৈরি করে, সে আয়ন অথবা কোন একটা যৌগ তৈরি করে। যদি আয়ন হয় তাহলে আয়নটা যদি ধনাত্মক আয়ন হয় তার সাথে ঋণাত্মক আয়ন যুক্ত একটা যৌগ উৎপন্ন করে, আর সরাসরি সে যৌগ হতে পারে। আমরা জটিল যৌগ যখন পড়বো তখন এটা সম্পর্কে ডিটেইলস আলোচনা করবো আমরা। কথা বুঝতে পারছি? দ্রাব্যতাটা বাড়ে কেন? বাড়ে কেন? দ্রাব্যতা বাড়ার পেছনে কারণ হচ্ছে সিলভারের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। সিমিলারলি ভ্যাকেন্ট ডি অরবিটালে যখন সন্নিবেশ বন্ধন হয় তখন সিলভারের সাথে অ্যামোনিয়া গুলো লোন পেয়ার ইলেকট্রন দেয়। লোন পেয়ার ইলেকট্রন দেওয়ার কারণে যেটা হয়, এটা পজিটিভলি চার্জ হচ্ছে। তো পজিটিভলি চার্জ যদি হয়ে থাকে এটা, এখন এই পজিটিভলি চার্জ যে বিশাল অণুটা হয়েছে, অণুটার মধ্যে দেখো অ্যামোনিয়া অণু আছে, অ্যামোনিয়ার কিন্তু আবার লোন পেয়ার ইলেকট্রন আছে, সে লোন পেয়ার দিয়ে এখানে বন্ড করছে, ভালো কথা। লোন পেয়ার দিয়ে সিলভারের সাথে যখন বন্ড করে, সন্নিবেশ বন্ধন করার ফলে আলটিমেটলি যেটা হয়, অ্যামোনিয়ার যে হাইড্রোজেন গুলো আছে, হাইড্রোজেন গুলো কি আসলে নাইট্রোজেন হাইড্রোজেন গুলো ইলেকট্রন টাইনা নিয়ে আসে নিজের দিকে। জি ভাইয়া। তাহলে হাইড্রোজেন গুলো ডেল্টা প্লাস, তাহলে ডেল্টা প্লাস হলে পানির অণুর নেগেটিভ অংশ এদের প্রতি আকৃষ্ট হয়। হয় কি না? জি ভাই। তাহলে দ্রাব্যতা বাড়ে। কিন্তু সিলভার ক্লোরাইডে সরাসরি এই ঘটনাটা ঘটতো নাকি অ্যামোনিয়া যুক্ত হতে যৌগটাতে এরকম ঘটনা ঘটছে? অ্যামোনিয়ার কারণে। অ্যামোনিয়ার কারণে এই ঘটনাটা ঘটছে। তো আমরা এখন আরেকটা জিনিস পড়বো, সেটাকে আমরা বলেছি আন্তঃহ্যালোজেন যৌগ। তো আন্তঃহ্যালোজেন যৌগগুলা কেমন ভাই? আন্তঃহ্যালোজেন যৌগগুলো হচ্ছে যেমন যদি ধরে বলি যে ক্লোরিন আর ফ্লুরিন মিলে, এটা কি, এটার নাম কি বলতো? এই যৌগটার নাম কি দিবা? IF7, এটার নাম কি দিবা? এগুলোকে বলে আন্তঃহ্যালোজেন যৌগ, মানে নিজেরা নিজেদের মধ্যে হচ্ছে যৌগ তৈরি করে। CLF IF7 কোনটার নাম কি হবে বলো? আয়োডিন হেপ্টাক্লোরাইড। ভাই প্রথমটা দেখেন কি, প্রথমটা কি হবে ভাই? দুইটার মধ্যে তরিণাত্মকতা কার বেশি? ফ্লোরিন। তাহলে ফ্লোরিন হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ ভাই। তাহলে নাম কি হবে ভাই? ক্লোরিন ফ্লোরাইড। এটার নাম কি ভাই? সোডিয়ামটা প্লাস, এটা মাইনাস, এটা হলো সোডিয়াম ক্লোরাইড, ক্লোরাইড। এটা নাম হবে ক্লোরিন ক্লোরিন ক্লোরাইড। ফ্লোরাইড, এটা হবে আয়োডিন হেপ্টা ক্লোরাইড। কথা বুঝতে পারছেন? হ্যাঁ,
আন্তঃহ্যালোজেন জি যৌগ ভাইয়া। কিভাবে হয়? হ্যালোজেন যৌগসমূহ যখন নিজেদের মধ্যেই ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যৌগ উৎপন্ন করে, তখন সেটাকে আন্তঃহ্যালোজেন যৌগ বলে। যেমন এক্সাম্পল হচ্ছে ক্লোরিন ফ্লোরাইড, ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন ইলেকট্রন রিলিজ করবে, সেই ফ্লোরিন সেটা গ্রহণ করবে, করে আলটিমেটলি এটা উৎপন্ন হতে পারে, অথবা এটা সমযোজী বন্ধনের মাধ্যমে হয়। যদিও সমযোজী যৌগের আণবিক বৈশিষ্ট্য আছে, সেটা আমরা পড়বো। ফাজার সরি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য দিয়ে, আর আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য সেটাও পরবর্তীতে পড়বো। এখন এই টপিকে যাইনি আমরা। এবার আসেন গ্রুপ 18 নিয়ে একটু যদি আলাপ পারি। গ্রুপ 18 পর্যায়সারণী গ্রুপ 18 নিয়ে যদি কথা বলি, গ্রুপ 18 তে নরমালি তারা যৌগ গঠন করে না। সাধারণত তারা যৌগ গঠন করে না, কি করে না গ্রুপ 18? করে না করে না। ভাই এদের মধ্যে ক্রিপ্টন এন্ড জেনন এদেরকে কই ব্যবহার করে জানেন? ফটোগ্রাফিক ফিল্মে বা ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে। ফটোগ্রাফিতে ফ্ল্যাশ লাইট মারেন না আপনারা? নিয়নকে কোথায় ইউজ করে দেন? নিয়ন হচ্ছে উজ্জ্বল লাল বর্ণের আলো হয়। উজ্জ্বল লাল বর্ণ যেটা হচ্ছে এয়ারপোর্টে ইউজ করে। এয়ারপোর্টে কেন ইউজ করে জানেন? যখন প্লেন উপর থেকে নামে, সে দেখবে কি করে, রানওয়ে দেখবে কি করে, ধরেন রাত্রেবেলা নামতেছে, তো নিয়ন আলো খুব উজ্জ্বল হয়। তাই নিয়ন আলো হচ্ছে রানওয়ের, ধরেন রাস্তা বরাবর, ধরেন এটা হচ্ছে রাস্তা, তাহলে এখানে একটা নিয়ন লাইট, এখানে একটা নিয়ন লাইট, এরকম করে নিয়ন লাইট দেয়। তাহলে নিয়ন লাইট গুলো যখন জ্বলে, মাঝখানে খালি থাকে, তখন প্লেন এই মাঝখানে ল্যান্ড করে। অথবা কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, তখন কি করবেন? অথবা আপনি আকাশে আসতেছেন, কুয়াশার জন্য আপনি এয়ারপোর্ট দেখতে পাবেন না, এজন্য নিয়ন লাইট জ্বালায় দিবে। পুরো একদম বিশাল বড় টাওয়ার থেকে, টাওয়ারের উপরে নিয়ন লাইট জ্বলে, যাতে দেখা যায় এয়ারপোর্ট, দূর থেকে দেখা যায় কোনটা এয়ারপোর্ট। কথা বুঝতে পারছেন জি ভাইয়া। ভাই? হিলিয়ামকে কোথায় ব্যবহার করে? এগুলা কিন্তু এমসিকিউ আসে, মেডিকেল পরীক্ষার এমসিকিউ এবং মেডিকেলের এমসিকিউ, এগুলা। হিলিয়াম কোথায় ব্যবহার করে? গ্যাস বেলুনে ব্যবহার করে না হিলিয়াম? জি ভাইয়া। ডুবুরিরা হিলিয়াম ব্যবহার করে জানেন? ডুবুরিরা 20% অক্সিজেন প্লাস 80% হিলিয়ামের মিক্সচার নিয়ে যায়, ডুবাইতে যায় পানিতে। কেন ডুবাইতে নিয়ে যায় বল? এটার ব্যাখ্যা দিতে পারবি কে? এই কে দিতে পারবি এটার ব্যাখ্যা? কে পারবে এটার ব্যাখ্যা দিতে? পারবে না কেউ? ওমা, কেউ পারবে না? পরীক্ষা থাকার সুবিধার জন্য। ভাইসা থাকার সুবিধার জন্য। এটা আমারে বলছে, আর কাউরে বলে না, বলে কিন্তু মারবে ধরে। দেখো, সমুদ্রের নিচে ডুবুরি কেন ইয়া নিয়ে যায় বলতো? চাপের জন্য। কিসের চাপের জন্য? আস্তে আস্তে হইতেছে তো, ভয় পাও কেন? কয়ে ফেলাও। সমুদ্রের নিচে ডুবুরিরা কেন যায়? কথা কয় না কেন? কি আজব, কি বিপদে পড়ছে তোদের নিয়ে বেড়া। দেখ, যদি রিচার আমি খোঁজার জন্য যায়। দেখ, সমুদ্রের নিচে আমি যদি জাস্ট বাতাস, এয়ার নিয়ে যেতাম, এয়ার 20% অক্সিজেন আর হচ্ছে 80% নাইট্রোজেন, তাহলে কি হইতো জানোস? নাইট্রোজেন হাইলি সলিউবল ইন ব্লাড। যখন তুই সমুদ্রের গভীরে ডুব দিবি, তখন তার ব্লাড ভেসেলে ব্লাডের সাথে নাইট্রোজেন দ্রবীভূত হয়ে যাবে। তো গ্যাস যখন দ্রবীভূত হবে হাই প্রেসারে, যত সাগরের যত গভীরে যাবে প্রেসার তত বাড়বে, গ্যাস দ্রবীভূত হবে। যখন তুই সাগরের তলের থেকে উপরে উঠে আসবি, উপরে আসলে পরে নাইট্রোজেন গ্যাস কে দ্রবীভূত থাকবে না, প্রেসার কমে যাওয়ার কারণে নাইট্রোজেন গ্যাস বেরোতে চেষ্টা করবে। এরকম জি ভাইয়া, বুদবুদ হয়ে যাবে তখন। তখন বুদবুদ হয়ে যাবে, তখন সে বেরোতে চেষ্টা করবে না। তো যখন বেরোতে চেষ্টা করবে, দেখা যাবে তোর হাতের বিভিন্ন জি ভাইয়া। এরকম করে ফুলে গেছে, এরকম করে ফুলে গেছে, বডির বিভিন্ন পার্ট এরকম ফুলে যাবে, এবং ফুলে গেলে এখানে প্রচুর ধাক্কা দিবে, গ্যাসটা বেরোর জন্য প্রচুর পেইন হবে, পেইনে তুই মারা যাবি। তাহলে জি কি ভাইয়া, নাইট্রোজেন সহ নেওয়া পড়ছিলাম যাবে নাকি থ্রিলারে। যাবে না? নাইট্রোজেন সহ নেওয়া যাবে না। তাহলে যাবে নাইট্রোজেন না সহ না নিয়ে গেলে কি করতে হবে ভাই? খালি কি বিশুদ্ধ অক্সিজেন নিব? তাহলে 100% অক্সিজেন নিয়ে গেলে সমস্যা কি? 100% অক্সিজেন নিলে কি সমস্যা? 100% অক্সিজেনে কি সমস্যা? 100% অক্সিজেনে কি সমস্যা ভাই? বাতাসে 21% অক্সিজেন, তাতে আমাদের শরীরে যে দহন হয় বা শ্বসন বিক্রিয়া, শ্বসনে 230 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন, যতটুকু আমার ধারণা। যদি 100% অক্সিজেন হতো, তাহলে নিয়ার অ্যাবাউট 630 কিলোজুল পার, এটা মানে 210 বা 30 সামথিং, 610 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন হয়। তার মানে 100% অক্সিজেন হলে এত বেশি পরিমাণ হিট প্রডিউস হবে, যে হিটটা হচ্ছে আমাদের বডিতে যে সফট অর্গান গুলো আছে না, সফট অর্গান আছে না, তো জি লাংস, ভাইয়া। কিডনি, হার্ট, এগুলা অটোমেটিক ভিতরে বার্ন হয়ে যাবে।
মাঝে মাঝে তোর দেখোস না বাসায় যারা কিনা তোর হচ্ছে মুরগি রান্না করে বা মুরগির কলিজা যদি আমি হচ্ছে তোর হালকা একটু গরম পানি দিয়ে দিই, কি হয়, সারফেসটা একদম মনে হয় যে সিদ্ধ হয়ে গেছে না? জি ভাইয়া। অথবা যারা আমরা মুসলমান আছি, যারা কিনা আমরা মাংস রান্না করি, গরুর মাংস বা যাই হোক, এই দেখবি যে একটু দিলে পরে পানি দেখবি একদম সিদ্ধ হয়ে একদম মানে একদম ইয়ে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে নরম থেকে, তো তার ভিতরে ময়েশ্চার সব বের হয়ে গেছে। তো এরকম যেটা হবে তখন আমাদের বডি বার্ন হয়ে যাবে পুরো অটোমেটিক। একবার ন্যাশনাল জিওগ্রাফিকে দেখাচ্ছে একটা ভদ্রলোক মারা গেছে, তার শরীরে কোনো রোগের লক্ষণ নাই, কিচ্ছু নেই, মানে উইদাউট এনি রিজন সে মারা গেছে। পরে ফাইন্ড আউট করলো ওই ভদ্রলোকের বাসায় কোনো না কোনো কারণে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাইরে গেছিল, সে প্রচুর পরিমাণ অক্সিজেন ইনহেল করছে এবং অক্সিজেন ইনহেল করার কারণে তার বডির ভিতরে সফট অর্গান গুলো বার্ন হয়ে গেছে এবং সে মারা গেছে। তাহলে 100% কি নেওয়া যাবে নাকি যাবে না? যাবে না। আর আমরা তো নর্মালি 20% 21% অক্সিজেন নিয়ে অভ্যস্ত, নাইট্রোজেনের সাথে, তাই হচ্ছে হিলিয়াম নেওয়া হয়। কথা বোঝা গেল? হিলিয়াম নিলে কোনো ক্ষতি হয় না? না, হিলিয়াম সলিবল হয় না আমাদের ব্লাডের সাথে, দ্যাট ইজ হিলিয়াম নেওয়া হয়। আর গ্যাস বেলুনে হিলিয়াম ব্যবহার করে কেন? হিলিয়াম হচ্ছে খুবই হালকা, বাতাসের তুলনায় 4 গুণ হালকা কোন হিলিয়াম, তাই হচ্ছে হিলিয়াম ইউজ করে। কথা বুঝছি নাকি বুঝি নাই? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া নিষ্ক্রিয় ভাইয়া। মৌলের যৌগ, নিষ্ক্রিয় মৌলের যৌগ, নিষ্ক্রিয় মৌলের যৌগের মধ্যে কি কি যৌগ আছে ভাই? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জেনন ডাইফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড এবং জেনন হেক্সাফ্লোরাইড। ওয়েট, কি আসে? এদের সংকরায়ন কি? এদের জ্যামিতিক আকার কি? জ্যামিতিক আকার বা আকৃতি। এটা যখন আমরা সংকরায়ন পড়বো, হাইব্রিডাইজেশন যখন পড়বো, তখন আমরা এটা পড়বো। আমি তোদেরকে পড়াবো কম, আমি তোদেরকে রাস্তা দেখাবো বেশি, দিবি তোরা নিজেরাই পারবি। তো এই জিনিসটা পরীক্ষা আসে, তো তাই হচ্ছে আমি এখন দেখাবো না, এটা পরবর্তীতে দেখাবো হাইব্রিডাইজেশনের সাথে। এখন হাইব্রিডাইজেশন দেখাতে গেলে আবার আমরা হাইব্রিডাইজেশন আলাদা করে পরে এটা বুঝাইতে হবে, তাই এটা এখন বুঝাবো না। এবার আমরা যেটা দেখবো ভাই ডি ব্লক, বা ডি ব্লক কেমিস্ট্রিটা কমপ্লিটলি আলাদা। ডি ব্লক হচ্ছে হাইব্রিডাইজেশন বুঝাইতে হবে আগে, তারপরে ডি ব্লকে আসতে হবে, নাহলে ডি ব্লক বুঝবি না। ডি ব্লকে হাইব্রিডাইজেশন আছে, ওখানে জটিল যৌগটা ইম্পর্টেন্ট। জটিল যৌগতে কি দেয় জানো? পরীক্ষা একটা জটিল যৌগ দিয়ে দেয় বোর্ডে পরীক্ষায়। জটিল যৌগ ধর সাপোজ এরকম একটা জটিল যৌগ তোকে দিল, এই জটিল যৌগ দিল, ধর এটা দিল, ধর তোকে এই জটিল যৌগটা দিল, দিয়ে তোকে 6টা জিনিস 5টা জিনিস জিজ্ঞেস করবে, এটার নাম কি? নাম্বার 2 জিজ্ঞেস করবে তোর হচ্ছে এটার সিএন নাম্বার কত, মানে কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ বন্ধন। নাম্বার 3 জিজ্ঞেস করবে হচ্ছে এটার হাইব্রিডাইজেশন বা সংকরণ কি। নাম্বার 3 জিজ্ঞেস করবে জিওমেট্রি কি, মানে জ্যামিতিক ভাবে এটার আকার আকৃতি দেখতে কেমন। তারপরে জিজ্ঞেস করবে তোর ম্যাগনেটিক প্রপার্টি কি। তো এই জিনিসগুলো বুঝতে হলে আগে হাইব্রিডাইজেশন বুঝতে হবে, হাইব্রিডাইজেশন বুঝতে সব পারা যাবে। তো আমরা হাইব্রিডাইজেশন যখন পড়বো তখন এই জিনিসটা আবার আমি নিজেই নিয়ে আসবো, তাই না? তোদের মাথায় রাখতে হবে না, মনে রাখতে হবে না। কথা বোঝা গেল? জি ভাইয়া। ওকে, সো নাও কাম টু দ্য পয়েন্ট ভাই। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব। তো আয়নীকরণ বিভবের মধ্যে আমরা অনেকগুলা কারণে আয়নীকরণ বিভব ডিপেন্ড করে। আয়নীকরণ বিভব জিনিসটাকে আগে বোঝার চেষ্টা করি। কে বলতে পারবে আয়নীকরণ বিভব জিনিসটা কি? হোয়াট ইজ আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব? এনিওয়ান? গ্যাসীয় অবস্থা একদম বিচ্ছিন্ন পরমাণু হতে। গ্যাসীয় অবস্থা বুঝলাম, কেন গ্যাসীয় অবস্থা? গ্যাসীয় অবস্থায় ভাইয়া ওই অ্যাটম গুলো আইসোলেটেড থাকে, মানে অণুটা আইসোলেটেড থাকে। অণু আইসোলেটেড থাকে না, অণুটা আইসোলেটেড পরমাণুতে থাকে। গ্যাসীয় অবস্থায় কেন বলো? আর ইউজুয়ালি কি আইসোলেটেড থাকে নাকি? হ্যাঁ, এটা কি ইউজুয়ালি আইসোলেটেড থাকে? না ভাইয়া। গ্যাসীয় অবস্থা কেন, কে বলতে পারবে? ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করতে না পারলে আমি আগাবো না। তোমরাই ব্যাখ্যা করবা। কে পারবা? হাত তোলো। ওই কে পারবা? হাত তোলো। কেউ পারবা না? মহাবিপদ তোমাদেরকে নিয়ে। ভাই আপনি বলে দিলে ভালো হয়। ভাই
নরমালি তারা কি অবস্থা থাকে, যে কোনো একটা এলিমেন্ট, ধর আমি যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়াম কোন ফর্মে আছে নরমালি? সলিড। সলিড। সলিড ফর্মে। সলিড অবস্থায় কখনো সোডিয়াম ইলেকট্রন রিলিজ করবে? না ভাই, করবে না। তাহলে কোন অবস্থায় করবে? গ্যাসীয় অবস্থায়। হুম। গ্যাসীয় অবস্থায়। লিকুইড অবস্থায় করে না? করে। তাহলে গ্যাসীয় অবস্থায় কেন কইছে? গ্যাসীয় অবস্থায় কেন কইছে? ভাই ওই টাইমে কি মানে আয়নটার শক্তি সর্বোচ্চ থাকে। ব্যাপার হচ্ছে ভাই, পরমাণুটা। দেখ সোডিয়াম এটা নিউক্লিয়াস, ইলেকট্রন ধরে এই শক্তি স্তরে আছে থার্ড শেলে। এখন আমি যদি ইলেকট্রনটাকে, এখন ইলেকট্রনের এনার্জি কি ভাই, ইলেকট্রনের যে কোনো শক্তি স্তরের এনার্জি En সমান হচ্ছে কি E1/n² না? জি ভাইয়া। তাহলে আমি n এর মান যতই বাড়াই না কেন, আলটিমেটলি E1 এর মান তো ফিক্স। তাহলে n এর মান কি কখনো অসীম না হলে কখনো En শূন্য হবে? n এর না। মান যদি অসীম না হয়, E এর মান কি শূন্য হবে নাকি হবে না? হবে না। হবে না। তাহলে n এর মান যদি অসীম না হয়, তাহলে E এর মান শূন্য হবে না। তার মানে ভাই আমি এটাকে যত দূরে নিয়ে যাই না কেন, আলটিমেটলি এটা কি নিউক্লিয়াস তার আকর্ষণ করবেই। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ শূন্য করার উপায় কি? অসীম দূরত্বে নিয়ে যাওয়া। হ্যাঁ ভাইয়া, অসীম তাহলে দূরত্বে নিতে হবে আয়নীকরণ গ্যাসীয় বিভব মানে অবস্থায়। আয়নে পরিণত করা। তাহলে আমি যদি বলি সোডিয়াম থেকে আমি একটা ইলেকট্রন সরায়া তাহলে সোডিয়াম প্লাস বানাবো, ইলেকট্রনটা কি এই জায়গায় রাখা যাবে না, অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। ইলেকট্রন আমি যদি অসীম দূরত্বে নিয়ে যেতে চাই, অসীম দূরত্বে নিয়ে যেতে গেলে আমাকে যেটা করতে হবে, তার গ্যাসিয়াস ফর্মে নিতে হবে, যেখানে তার গতিশক্তি এত বেশি হবে যে তার ইজিলি অসীম দূরত্বে নিয়ে যাওয়া যাবে। কোথায় গতিশক্তি সবচেয়ে বেশি? গ্যাসীয় ফর্ম। তাই গ্যাসীয় অবস্থায় বলে। তাহলে এই জন্য বলে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বাইরের শক্তি স্তর থেকে একটি একটি করে 1 মোল, হিসাব তো সব মোলে, হিসাব সব কি, হিসাব সব মোলে না? ইলেকট্রন এনার্জি এই জায়গায় জি নেগেটিভ। ভাই। জি একটি ভাই। একটি করে তবে 1 মোল ইলেকট্রনকে অসীম দূরত্বে সরান নিলে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন, কেন প্রয়োজন? কারণ এখানে তার শক্তি নেগেটিভ। তাহলে আপনি যদি তার ঠিক ধরেন তার শক্তি নেগেটিভ 5, সাপোজ সে দ্যাট, কথার কথা, আপনি যদি তাকে এখন পজিটিভ 5 এনার্জি দেন, সে কি এখানে থাকবে না অসীম দূরত্বে চলে যাবে? অসীম দূরত্বে চলে যাবে। কেন অসীম দূরত্বে যাবে ভাই? কারণ অসীম দূরত্বে গেলে তো এনার্জি শূন্য হয়। তারে 5 এনার্জি দিলে তার এনার্জি শূন্য হয়ে যাবে না? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, কে জানে কি বলতে চাইছিলেন? তবে বিচ্ছিন্ন পরমাণু কেন বলা হয়? বিচ্ছিন্ন পরমাণু কেন? কারণ আপনি যদি একটা পরমাণুকে বিচ্ছিন্ন না করেন সোডিয়াম আরেকটা থেকে, তাহলে ধাতব বন্ধনের জন্য একটা সোডিয়াম আরেকটা সোডিয়ামের সাথে অ্যাটাচ থাকে, আপনি কিভাবে তারা সরাবেন? আগে তাদের মধ্যকার ধাতব বন্ধনটা ভাঙতে হবে না? তো ধাতব বন্ধন ভাঙার মানে কি তারা বিচ্ছিন্ন করে ফেলানো সবার থেকে? আচ্ছা ভাইয়া। দ্যাট ইজ এ বিচ্ছিন্ন পরমাণু বলছে। হ্যাঁ, অথবা অন্য কোনো জায়গায় আবদ্ধ অবস্থায় হওয়া যাবে না। সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করা যাবে না, বা অন্য কোনো জায়গায় আবদ্ধ সোডিয়ামের কথা চিন্তা করা যাবে না যদি সোডিয়ামের কথা চিন্তা করেন। তাহলে প্রথম ইলেকট্রন সরালে যেটা, সেটা বলে প্রথম আয়নীকরণ শক্তি। দ্বিতীয় ইলেকট্রন সরালে সেটা কি বলে ভাই? দ্বিতীয় আয়নীকরণ। দ্বিতীয় আয়নীকরণ। এখন এই দ্বিতীয় আয়নীকরণ শক্তি কিন্তু এটা কিন্তু ইম্পসিবল সোডিয়ামের ক্ষেত্রে। কেন ইম্পসিবল ভাই? কারণ ভাইয়া কারণ নিশ্চয়ই সোডিয়াম ইলেকট্রন প্লাস্টিক আকার ইলেকট্রন ছোট। বিন্যাস আর নিয়নের ইলেকট্রন বিন্যাস সমান, মানে দুজন একে অপরের আইসো ইলেকট্রনিক, দুজনের ইলেকট্রনিক কনফিগারেশন সমান বা বিন্যাস সেম। তাই এখান থেকে ইলেকট্রন সরানো সহজ না, কঠিন অনেক। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। ক্লিয়ার সবার জন্য? জি ভাই। ওকে, যদি সবার ক্লিয়ার হয় তো দেন আমরা নেক্সট। আচ্ছা ভাই, একটা যৌগ দিয়ে যদি বলে যে আর কি এটার আইসো ইলেকট্রনীয় পরমাণু কোনটি, মানে আর কি ইলেকট্রন বিন্যাস, মানে এটা কি তাহলে যে কি এক্সাম্পল যৌগের যতগুলো। এমসিকিউ দেয়া থাকবে, এমসিকিউ দেয়া থাকবে। যৌগের সাথে বললে ইলেকট্রন যতগুলা যৌগে আছে ততগুলা। জি ভাই। ভাই এবার আসেন আমরা কয়েকটা টার্ম একটু শিখি ভাই। আয়নীকরণ শক্তির মান কি হবে ভাই? আপনি যত পর্যায়ের বাম থেকে ডানে যাবেন, আকার ছোট হয় না বড় হয়? ছোট হয়। ছোট হয়। মানে ছোট। আপনি সরি, একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। আকার ছোট হওয়ার মানে আকার ছোট হয় বা সাইজ ছোট হয়। আকার ছোট, এর অর্থ কি দাঁড়ালো ভাই? এর অর্থ দাঁড়ালো নিউক্লিয়াস ইলেকট্রনের বেশি বেশি আকর্ষণ টানে। বেশি। তাহলে নিউক্লিয়াস যদি ইলেকট্রনের বেশি বেশি টানে, তাহলে ইলেকট্রন বের করা সহজ না কঠিন? কঠিন হবে। তাহলে কঠিন। আয়নীকরণ বিভব বা আয়নাইজেশন পটেনশিয়াল বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাই উপর থেকে নিচে গেলে আকার বাড়ে না কমে?
আকার বাড়বে। বাড়ে। তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বাড়ে না কমে? বাড়ে। তাহলে নিউক্লিয়াস কি বেশি আকর্ষণ করে না কম আকর্ষণ করে বাইরের শক্তিস্তর কম। ইলেকট্রনকে? কম। কম আকর্ষণ ইলেকট্রন করবে। বের করা সহজ না কঠিন? সহজ। তাহলে আয়নাইজেশন পটেনশিয়াল কমবে। কথা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, নিউক্লিয়াসের যদি চার্জ বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাইলে, নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাওয়ার মানে কি? ইলেকট্রনদের বেশি বেশি টানবে না? জি ভাই। জি ভাই। নিউক্লিয়াসের চার্জ মানে পজিটিভ চার্জ, তাহলে আয়নাইজেশন পটেনশিয়াল বাড়বে না কমবে? বাড়বে না কমবে? পারবে। বাড়বে। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস তোমরা ছোট্ট কালেই পড়ছো ভাইয়া, অর্ধপূর্ণ অরবিটাল। অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের জন্য অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের জন্য আইপি কি হবে? বাড়বে। এক্সাম্পল কি? যেমন দেখো ভাইয়া, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p x2 2p y1 2p z1, আর নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো 7 1s2 2s2 2p x1 2p y1 2p z1। ভাইয়া এখন আমাকে বলো এগুলো যদি হয়, তার মধ্যে দেখো নরমালি হওয়ার কথা কি ভাই, নাইট্রোজেনের পজিশন যদি এই জায়গায় অক্সিজেনটা পড়ে, তাহলে বাম থেকে ডানে গেলে কিন্তু আয়নাইজেশন পটেনশিয়াল বাড়ে, তাহলে অক্সিজেনটা বেশি হওয়ার কথা না? জি ভাই। হ্যাঁ ভাই। কেন বেশি হয় না? নাইট্রোজেনের সুস্থিত ইলেকট্রন নাইট্রোজেনের ভাই কাহিনী হচ্ছে নাইট্রোজেনের অর্ধপূর্ণ অরবিটাল আর অক্সিজেনের ক্ষেত্রে অর্ধপূর্ণের একটু বেশি। ধরেন আপনারা তিন ভাই, কামাল, জামাল, ফয়সাল, আপনার আব্বা তিনটা আপেল আনছে, আপেল আইনা কি করছে? তিনজনের তিনটা আপেল দিচ্ছে, তিনজনই খুশি। আরেকটা ফ্যামিলি আছে, যেই ফ্যামিলিতে ধরেন আছে রায়হান, কামরুল, সালমান, তাদের বাপে আইনা আপেল দিচ্ছে হলো আপনার তিনজনের তিনটা না দিয়ে একজনের দুইটা দিচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে ভাই, এখান থেকে এই যে প্রথম গ্রুপ পরিবার থেকে আপেল সরানো সহজ যে কারো কাছ থেকে, না দ্বিতীয় পরিবারে যে কারো কাছ থেকে আপেল সরানো সহজ? দ্বিতীয় পরিবারের কাছ থেকে। এবং যে কারো কাছ থেকে সরালে হবে না, রায়হানের কাছ থেকে সরাতে হবে না কি? রায়হানের কাছে আছে কয়টা? দুইটা। দুইটা। তাহলে ইলেকট্রন ইজিলি ছেড়ে দিবে কে? রায়হান। রায়হান ছেড়ে দিলে কি তাদের মধ্যে ব্যালেন্স আছে না? জি ভাই। এজন্য অক্সিজেনের কম হয়। আমি একটু রূপ করতে বুঝাইলাম আপনাদেরকে, ঠিক আছে? বুঝছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। শিল্ডিং এফেক্ট বলে একটা কথা আছে, শিল্ডিং এফেক্ট বুঝেন? শিল্ডিং এফেক্ট বা আচ্ছাদন প্রভাব যেটা বাংলায় বলে, শিল্ডিং এফেক্ট। শিল্ডিং এফেক্ট মানে ভাই এটা বেসিক্যালি যেটা হয়, ধরেন এই নিউক্লিয়াসে আপনার একটা ইলেকট্রন আছে, নিউক্লিয়াসের প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন আছে, যেখানে দুইটা ইলেকট্রন থাকতে পারে প্রথম শক্তি স্তরে, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। ধরেন তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তো নিউক্লিয়াসে কথার কথা নিউক্লিয়াসের চার্জ একটা আছে, আমি বললাম সেটা নিউক্লিয়াসের চার্জ হলো জেড। নিউক্লিয়াসের চার্জ কি? জেড নিউক্লিয়াস, ঠিক আছে? সবার লাস্টে যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কি নিউক্লিয়াসের চার্জ যে জেড, জেড পরিমাণ আকর্ষণ লাভ করে নাকি করে না? কম করে। করে না। ভাই চার্জটা কি আমি একটু লিখি আপনাদেরকে, এটা ক্লিয়ার করি। জেডটা কি? জেডটা বললাম চার্জ অফ নিউক্লিয়াস, কথার কথা চার্জ অফ নিউক্লিয়াস। তাহলে কেন করে না ভাই? কারণ মাঝখানে যে দুইটা শেল আছে না, এই শেলের ইলেকট্রন গুলা কিন্তু এটারে বিকর্ষণ করে, বলে কি ভাই মানে হিংসা, তুই নিউক্লিয়াসের কাছে কেন যাবি, তুই সবার পরে, তুই বাদ, আমরা আছি মাঝখানে, আমরাই নিউক্লিয়াসকে লুটে বুটে খাবো, নাকি তোরে দিব না। তাইলে এই মাঝখানে শেল দুইটা এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের সাথে আকর্ষণটাকে শিল্ড করে, মানে বাধাগ্রস্ত করে। তাহলে বাধাগ্রস্ত করলে এই লাস্টের ইলেকট্রনটাকে, বাইরের শক্তিস্তর ইলেকট্রন কি নিউক্লিয়াসের কাছে, নিউক্লিয়াসের চার্জে জেড, জেড উপভোগ করে না জেড থেকে একটু কম উপভোগ করে ভাই? কম কম উপভোগ করে। করবে। সেই কমটাকে আমরা বললাম শিল্ডিং। শিল্ডিং এর জন্য যতটুকু কম, তাহলে আমি বলতে পারি আউটার শেল ইলেকট্রনের জন্য জেড কি জেড হিসেবে কাজ করে না জেড ইফেক্টিভ, মানে যতটুকু আপনার জেড তার থেকে একটু কম কাজ করে, যেটা কম সেটা হলো শিল্ডিং ইফেক্ট, সেটা বাদ দিলে যেটা সেটা বলে জেড ইফেক্টিভ। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। ক্লিয়ার? তাহলে ভাই শিল্ডিং ইফেক্টের ক্যালকুলেশনটা কিভাবে করবেন? শিল্ডিং ইফেক্টের ক্যালকুলেশন করবেন কিভাবে? কারো আইডিয়া আছে? হাউ টু ক্যালকুলেট শিল্ডিং ইফেক্ট? না ভাই। বুঝি নাই, আবার বলো। গড় ব্যাসার্ধিক দূরত্ব দিয়া। গড় ব্যাসার্ধিক দূরত্ব।
না, ব্যাপারটা এরকম না, একটু সহজ উপায় আছে। বাইরের ইলেকট্রনের আকর্ষণ থেকে মানে লাস্ট ইলেকট্রনের আকর্ষণ মাইনাস ভেতরের ইলেকট্রন গুলোর আকর্ষণ। এটা একটা বুদ্ধি হতে পারে যে ভাই লাস্ট ইলেকট্রনের আকর্ষণ মাইনাস ভিতরের ইলেকট্রনের আকর্ষণ, তাহলে হয়তো আমি এখানে একটা কিছু পাইলাম নাকি? ওকে, এখন আমি একটা ফর্মুলা দিব আপনাদেরকে, ফর্মুলাটা মনে রাখবেন। ধরেন আমি এখন সোডিয়ামের কথা যদি বলি, ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2 2p6 3s1। আপনি যেটা করবেন, এই 3s1 এর ইলেকট্রনের জন্য শিল্ডিং ইফেক্ট কত বাইর করবেন, রাইট? তাই না? জি ভাই। জি ভাই। মানে সরি, শিল্ডিং ইফেক্ট না, মানে জেড ইফেক্টিভ আর কি, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কতটুকু সেটা বাইর করবেন। এটা মানে জেড মাইনাস শিল্ডিং ইফেক্ট। তাহলে জেড তো 11 নাকি? জেড 11 না? জি ভাই। এস এর মানটা কত সেটা জানেন, আমি এস এর মান বাইর করব। এস এর মান বাইর করার উপায় কি? এস এর মান বাইর করার উপায়, আপনি যেই শেলের ইলেকট্রনের জন্য শিল্ডিং ইফেক্ট বাইর করতে চাচ্ছেন তার ঠিক আগের শেলটা কত, সেকেন্ড শেল না? জি ভাই। জি ভাই। তাহলে যেই শেলের জন্য আপনি শিল্ডিং ইফেক্ট বাইর করতে চাচ্ছেন তার আগের শেলটা যদি হয়, মানে ঠিক আগের শেলটা যদি দ্বিতীয় শক্তি স্তর, কত শক্তি স্তর? দ্বিতীয় শক্তি স্তর। তাহলে দ্বিতীয়। দ্বিতীয় শক্তি স্তরে এস অরবিটাল পি অরবিটাল সম্ভব। এস অরবিটালের প্রতি ইলেকট্রনের জন্য এস এর মান 1, পি অরবিটালের প্রতি ইলেকট্রনের জন্য এস এর মান 1। প্রথম শক্তি স্তরের জন্য সব সময় শিল্ডিং ইফেক্টের মান হচ্ছে 1। তাহলে দেখেন আপনার এখানে দ্বিতীয় শক্তি স্তরে পি অরবিটাল ইলেকট্রন কটা, 6টা, তাহলে পি এর জন্য হচ্ছে 1, তাহলে পি ইনটু 1। পরের শক্তি স্তরে কটা ভাই, 2টা, তাহলে 2 ইনটু 1। তারপরে আছে 1 এ কটা, 1 ইনটু 2, তাহলে মোট কত হলো ভাই, মানে 6 ইনটু 1, আসলে কত ভাই, 10 না? জি ভাই। তাহলে এখানে জেড ইফেক্টিভ কাজ করবে মাত্র 1, মানে 11 মাইনাস 10 1। আর একটু কঠিনে যান। ধরেন আমি যদি হচ্ছে এবার ধরেন আপনাকে দিলাম, কি দিব, ক্যালসিয়াম 20 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d0 না? এই 3d0 না? 4s2 না? 4s2 ও ক্যালসিয়াম তো 4, আচ্ছা পটাশিয়াম নেই 19 নেই, তাহলে একটু সুবিধা হিসাবে সুবিধা হবে। জি। এবার ঠিক আছে, আমি এটার জন্য শিল্ডিং ইফেক্ট বাইর করব, তাহলে মানে জেড ইফেক্টিভ বাইর করব, সেটা হবে জেড মাইনাস এস। জেড কত ভাই, 19। এস কত জানেন, এস বাইর করব। এবার এস এর হিসাবটা দেখেন, যেই শেলের ইলেকট্রন তার ঠিক আগের শেলটা কি, সেকেন্ড শেল না থার্ড শেল? থার্ড শেল। থার্ড শেল যদি হয় তাহলে থার্ড শেলের পি এর জন্য 0.8 করে ধরবেন। কত করে ধরবেন? থার্ড শেলের পি এর জন্য 0.8, তাহলে 0.8 ইনটু 6। এস এর জন্য সবসময় 1, তাহলে 1 ইনটু 2, কারণ এখানে দুইটা ইলেকট্রন আছে এস অরবিটালে। এটা তো থার্ড শেল না সেকেন্ড শেল, এই যে p6, সেকেন্ড শেল। তাহলে সেকেন্ড শেলের জন্য আমি কত ধরবো, সবসময় 1 ধরবো, তাহলে 1 ইনটু 6। এটা কত হবে ভাই, 1 ইনটু 2। এটা কত হবে ভাই, 1 ইনটু 2। তাহলে সবগুলা যোগ করে এস এর মান বসে দিলে কি জেড ইফেক্টিভ পাওয়া যাবে নাকি যাবে না? জি ভাই। যাবে? কই কথা হবে না কেন? ভাইয়া যে মানগুলো কি ভাইয়া মনে রাখতে হবে? মনে রাখতে হবে, যদি এটা কখনো পরীক্ষায় আসবে না, ঠিক আছে? ভাইয়া থার্ড শেলের জন্য একবার 0.8 একবার 1 কেন? আচ্ছা, এস এর জন্য সবসময় 1 ধরতে হবে, আর থার্ড শেলের জন্য যদি যেই শেলের ইলেকট্রন আপনি শিল্ডিং এফেক্ট কাউন্ট করবেন তার ঠিক প্রিভিয়াস শেলটা সেকেন্ড শেল হয়, কোন শেল? সেকেন্ড শেল বলো, কোন শেল? সেকেন্ড শেল বলো। তাইলে এস এবং পি পসিবল, শুধু তার জন্য কি দরকার, 1 করে ধরবেন প্রতি ইলেকট্রনের জন্য। বাট যেই শেলের ইলেকট্রন কাউন্ট করবেন তার ঠিক আগের শেলটা যদি দ্বিতীয় শেল নয় থার্ড শেল হয়, থার্ড শেলে কি কি পসিবল, এস পি ডি পসিবল। এস এর জন্য 1, পি এর জন্য 0.8, ডি এর জন্য 0.8। কথা বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া।
কি কথা বুঝতে পারছেন? জি জি ভাই। ভাইয়া। এগুলো কখনো পরীক্ষায় আসে না। তো আমি যেটা মনে করি আর কি, আসলে তোমাদের এই জিনিসগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, জাস্ট তোমাদের একটু জানাইলাম, তোমাদের ভালো লাগলো যে না নতুন কিছু একটা জানলাম, আর কিচ্ছু না। এটা তেমন কোনো সিগনিফিকেন্ট কোনো ইফেক্ট নাই আসলে। হ্যাঁ, তো আর কিছু বলার নাই, জাস্ট তোমাদের জানানো হলো আর কি। এখন যদি পরীক্ষা আসবে না, আমি একদম মানে গ্যারান্টি দিয়ে বলবো যে কখন এই জিনিস পরীক্ষা জিজ্ঞেস করবে না তোমার। বাট আরেকটা জিনিস মনে রাখবে, শিল্ডিং ইফেক্ট সবসময় এস অরবিটালের জন্য বেশি, পি এর জন্য তারপরে কম, তারপরে ডি, তারপরে এফ এর জন্য আরো কম। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই এটা কি যাই হোক, আকারের জন্য হয়, ওই যে হ্যাঁ হ্যাঁ গোলক হ্যাঁ হ্যাঁ আকৃতির হ্যাঁ, জন্য? ওইটার জন্য, এটার জন্য। ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি যেটাকে বলে, আমরা একটু আগে কিন্তু দেখছি যে ইলেকট্রন অ্যাফিনিটি কি, মানে আয়নীকরণ শক্তি মান হচ্ছে পজিটিভ, রাইট? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির মান কি হবে? নেগেটিভ হবে না? তার ডেল্টা এইচ এর ভ্যালু কেন? কজ আপনি যেটা করবেন, কারণ নিউক্লিয়াস ধরেন এটা ইনফাইনাইট ডিসটেন্স, এটা হচ্ছে ইনফাইনাইট ডিসটেন্স, আপনি ইনফাইনাইট ডিসটেন্স থেকে তার বাইরের শক্তিস্তর ইলেকট্রন নিয়ে আসবেন। তো এখানে এনার্জি তো নেগেটিভ, তাহলে আপনাকে তো এনার্জি রিলিজ করতে হবে, নেগেটিভ এনার্জি দিতে হবে, তাই না? মানে এনার্জি ছেড়ে দিতে হবে অ্যাটমসফিয়ারে, দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে নেগেটিভ। তো ইলেকট্রন অ্যাফিনিটিও কাইন্ড অফ হচ্ছে আপনার ওই ইয়ের মতো অবস্থা, তড়িৎ কি বলে, আয়নীকরণ শক্তির মতো অবস্থা। আবার আপনাকে কি করতে হবে, আকার বড় হলে আকার ছোট হলে কি হবে সেটা চিন্তা করতে হবে, নিউক্লিয়ার চার্জের কথা চিন্তা করতে হবে। এন্ড এখানে আরেকটা ছোট্ট এমসিকিউ আসে মাঝে মাঝে পরীক্ষায়, যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কোনটার ইলেকট্রন আসক্তি বেশি। সিমিলারলি আমরা যদি গ্রুপে উপর থেকে নিচে যাই, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইএ এটা কিন্তু কমে, এটা কমার কথা, কমে। কিন্তু ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের বেশি, কেন? ওয়াই? ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি হওয়াতে নতুন ইলেকট্রন আমি আসতে। একটু সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি সবার জন্য, সবার সুবিধার্থে ভাই। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2 2p5, আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2 2p6 3s2 3p5। এখন দেখেন ফ্লোরিনের ইলেকট্রন 9টা, ক্লোরিনের 17টা। ফ্লোরিনের শক্তিস্তর দুইটা শক্তিস্তরের মোট ইলেকট্রন ধরতে পারে 10টা, আছে 9টা, তাহলে মোটামুটি বলা যায় যেটা 90% ইলেকট্রন দিয়ে ফিল আপ, রাইট? জি ভাই। আর এটার 3টা শক্তিস্তর, 3 শক্তিস্তর ইলেকট্রন ধরতে পারে 28টা, বাট আছে কয়টা? 17টা। তাহলে কত পার্সেন্ট দেখো তো? ভাই 60.71 এরকম। এই নিয়ার অ্যাবাউট 61% ধরলাম, নিয়ার অ্যাবাউট 61%। তাহলে কোথায় আপনার চার্জের ডেনসিটি বেশি জায়গা অনুযায়ী? ক্লোরিনে। ফ্লোরিনে। এবং ফ্লোরিনের নেগেটিভ চার্জের ডেনসিটি বেশি। তাহলে নতুন করে ইলেকট্রন আনা সহজ না কঠিন? কঠিন। খুব কঠিন। তাহলে যেহেতু নতুন করে ইলেকট্রন আনা খুব কঠিন, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম। আর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বেশি থাকবে। অ্যাফিনিটি মানে অ্যাট্রাকশন, কার বেশি থাকবে? ফ্লোরিনের। ক্লোরিনের। অবভিয়াসলি ক্লোরিনের বেশি থাকবে, এটা নিয়ে খুব সন্দেহের কোনো অবকাশ নাই। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট ভাইয়া, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা মানে জিনিসটা কি? সহজ ভাষায় যদি বলি, ধরেন এ আর বি এর মধ্যে একটা বন্ধন আছে, দুজন দুইটা ইলেকট্রন শেয়ার করছে, এ দিছে একটা ডট ইলেকট্রন, বি দিছে ক্রস ইলেকট্রন। যদি ইলেকট্রন সবই সেম, কিন্তু ডট ক্রস দেওয়ার পেছনে উদ্দেশ্য এটা বুঝাচ্ছি যে একজন একটা দিছে আরেকজন আরেকটা দিছে। তো এ আর বি এর মধ্যে যে দুইটা ইলেকট্রন আছে, দুজনের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বেশি বা মানে সেম হবে না, একজনের বেশি বা একজন কম। সাপোজ সে দ্যাট এই দুটো ইলেকট্রনের প্রতি বি এর অ্যাফিনিটি বেশি, তাহলে বি যেটা করবে দুটো ইলেকট্রনকে টাইনে নিচের দিকে নিয়ে রাখবে। মানে ইলেকট্রন বলতে ইলেকট্রন তো পয়েন্ট না, ইলেকট্রন হচ্ছে মেঘের মতো, ক্লাউডের মতো। তাহলে ক্লাউডটাকে টাইনে নিচের দিকে রাখবে। তো নিচের দিকে যখন রাখবে, তখন এ এবং বি এর মধ্যে বি আংশিকভাবে এর ইলেকট্রনটা টাইনে নিচের দিকে রাখলো। ইলেকট্রন তো রাখছে বি দুইটার মধ্যে একটা নিজের আর একটা অন্যের। তাহলে বি যেহেতু অন্যের একটা ইলেকট্রনকে আংশিকভাবে টেনে নিচের দিকে রাখছে, তাই বি কে বলবো আংশিকভাবে মাইনাস, আর এটাকে বলবো আংশিকভাবে প্লাস। এই যে ইলেকট্রন টানার প্রবণতা, দিস ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ফ্লোরিনের সবচাইতে বেশি, এটা হচ্ছে 4.0। অনেকে বলবেন ভাই এটা আসছে কত? এটা হচ্ছে পাউলিং স্কেল থেকে আসছে। হ্যাঁ, মানে ওই যে পলির বর্জন নীতি পড়ছেন না, ওই পাউলি আর কি, বেসিক্যালি পাউলির স্কেল থেকে আসছে। পাউলি একটা স্কেল দাঁড় করেছে, সেই স্কেল থেকে এটা আসছে। এটা কিভাবে আসছে, এটার উৎপত্তি কোত্থেকে, ইলেকট্রোনেগেটিভিটির উৎপত্তি আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে কিভাবে ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে এত আসলো। বাট হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটিকে 2.1 ধরে নিছি আমরা, ধরে নিছি না? বাট আপনারা কি জানেন হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু 2.1 না, আরো কম।
তাহলে কেন 2.1 ধরছে? কথা বুঝছেন কি বলছি? হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তো কেন 2.1 ধরছে? মনের সুখে? মন চাইছে আর ধরে নিছে? মন চাইলেই ধরা যাবে? এই কথা কেন কেন, মন চাইলে ধরা যাবে? ভাইয়া হিসাব করে দেখা গেল, আমি দেখাবো আপনাদেরকে, এটা হাইড্রোজেনের হচ্ছে 0.9 এর কাছাকাছি। তো হাইড্রোজেনের যদি 0.9 হয়, হাইড্রোজেনের রেসপেক্টে সবারটা হিসাব করে, তো দেখা গেল হাইড্রোজেনের 0.9, তাহলে ধাতুগুলোর কত হবে ভাই? যেমন হাইড্রোজেনের 2.1 হলে সোডিয়ামের হয় 0.9, তাহলে যদি হাইড্রোজেনেরই 0.9 হয়, সোডিয়ামের কত হবে ভাই? নেগেটিভ হয়ে যাবে না? জি ভাইয়া। কিছু কিছু এলিমেন্টের তখন দেখা যায় তড়িৎ ঋণাত্মকতার মান নেগেটিভ আসে, তো নেগেটিভ মানটাকে পজিটিভ বানানোর জন্য এটা 2.1 ধরছে, সো দ্যাট পজিটিভ আসে। তাহলে কিন্তু মনে রাখা ঝামেলাপূর্ণ হয়ে যাবে। নেগেটিভ ভ্যালু, তার মধ্যে আবার ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে এটা মানে যে কনসেপচুয়াল প্যাচ লাগতে পারে, কারো কাছে মনে হবে নেগেটিভিটি তার মধ্যে আবার ইলেকট্রোনেগেটিভিটি মানে পজিটিভ। বুঝতে পারছি? জি ভাইয়া। মানে আসলে তো ইলেকট্রোনেগেটিভ মানে রিলেটিভ টার্ম, কারো ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, কারো কম। যার মান বেশি তার আকর্ষণ বেশি, যার মান কম তার আকর্ষণ কম। এই প্যাচ এড়ানোর জন্য যেটা করছে হাইড্রোজেনের 2.1 ধরেছে, সো দ্যাট সুন্দর একটা ভ্যালু থাকে, ফ্লোরিনের 4 হয়, তো এটা রেসপেক্টে বাকিগুলো ধরে নিছে। তো ফ্লোরিনের সবচেয়ে বেশি আর ফ্রান্সিয়ামের সবচেয়ে কম, সবচেয়ে কম নিয়ার অ্যাবাউট 0 কাছাকাছি, টেন্স টু 0। কেন ভাই? কারণ তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা যেরকম হয়, ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপারটা, আপনি যত পর্যায় সারণীর ডান থেকে বামে যাবেন, এই ইএন বাড়বে, যত উপর থেকে নিচে যাবেন ইলেকট্রোনেগেটিভিটি তত কমবে। ভাই ডান থেকে মানে বাম থেকে ডানে গেলে যদি ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, কেন বাড়ে ভাই? কারণ শেলের আকার আর শেল সেম থাকে কিন্তু আকার ছোট, আকার ছোট মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়ে না? তাই তো আকার ছোট হয়। উপর থেকে নিচে গেলে ভাই শেল বাড়তে থাকে, তাই ইলেকট্রোনেগেটিভিটি কমবে। কেন? কারণ আকার বড় হয়, ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়। তো যদি আপনি বাম থেকে ডানে যান, তাহলে এই পর্যায়ে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে এলিমেন্ট এইটা, আর লাস্ট পর্যায়ে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কি? এটা না? তাহলে আমি যদি বলি ভাই লাস্ট পর্যায়ে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ এইটা, কিন্তু লাস্ট পর্যায়ে লাস্ট যে এটা তো লাস্ট গ্রুপ, তাহলে উপর থেকে নিচে গেলে তো কমে, তাহলে সবচেয়ে বেশি কার? এই ফ্লোরিনের সবচেয়ে বেশি। জি ভাইয়া। তাহলে ঠিক তার অপোজিট কোণায় কর্ণ বরাবর যেটা অবস্থান করে তার সবচেয়ে কম। জি ফাইন ভাই, ইলেকট্রোনেগেটিভিটি বুঝছি আমরা। ইলেকট্রোনেগেটিভিটি 5টা জিনিসের উপর ডিপেন্ড করে। কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? সরি 6টা। 5টা। কয়টা জিনিস? 6টা। তাহলে ভাই পরমাণুর আকার বাড়লে বাড়ে না কমে? আরে এই বেটা, পরমাণুর কমে, আকার বাড়লে কমে, কমে ভাই। আকার ছোট হলে বাড়ে। বাড়ে। দুইটা রিজন, এটা হলো 1 নাম্বার রিজন, এটা 2 নাম্বার রিজন পাই গেলাম ভাই। 3 নাম্বার রিজনটা কি? 3 নাম্বার রিজন হচ্ছে জারণ অবস্থা। কি অবস্থা? জারণ অবস্থা। এখন ভাই জারণ অবস্থা বলতে কি বোঝায় ভাই আসলে? আমি যদি বলি ভাই একটা হচ্ছে আয়রন, শুধু আয়রন, আয়রনের এখানে জারণ সংখ্যা কত? 0। আয়রনের শুধু আয়রনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 1.80। আয়রন 2+, তার চার্জের মান বাড়ছে না কমছে? আচ্ছা, তাহলে তার যদি চার্জের মান বাড়ে, পজিটিভ চার্জ বাড়ছে, তাহলে তার ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বাড়বে না কমবে? বাড়বে ভাই। তাহলে তার তড়িৎ ঋণাত্মকতাও বাড়বে, সেটা হচ্ছে 1.83। ভাই যদি Fe2+ এর জায়গায় 3+ হয়, তাহলে আরেকটু চার্জ বাড়ছে না? হ্যাঁ ভাই। তড়িৎ ঋণাত্মকতা হবে আরেকটু বাড়বে। 1.96, আরেকটু বাড়বে। ভাই তাহলে জারণ অবস্থা বুঝতে পারছি? জি ভাইয়া। আয়নীকরণ বিভব আর ইলেকট্রন আসক্তি যেরকম ওই পর্যায় ভিত্তিক সম্পর্ক আর গ্রুপ ভিত্তিক সম্পর্ক, এখানেও সেই সম্পর্কটা কাজ করবে। ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে সিমিলার সম্পর্ক ভাই। দেন ভাই তড়িৎ ধনাত্মকতা, আসলে তড়িৎ ধনাত্মকতাকে কারণ বলা ঠিক না, কিন্তু গুহ স্যারের বইতে এবং বিপ্লব কুমার ওই কি জানি অ্যালেন স্যারের বইতে এই জিনিসটা লিখছে, তোমরা দেখবা, একটু খুঁজলে পাবা। আমি ওগুলো ফাইন্ড আউট করে রাখছিলাম। তারা বলছে যে তড়িৎ ধনাত্মকতার ব্যাপারটার সাথে এটা সম্পর্কিত ভাই। তড়িৎ ঋণাত্মকতা যার কম তারই তড়িৎ ধনাত্মকতা বেশি, মানে তড়িৎ ধনাত্মকতা মানে ইলেকট্রন ছাড়ার প্রবণতা। তাই তড়িৎ ধনাত্মকতা বলে আলাদা কোনো টার্ম নাই আসলে। যাদের যেমন ফ্রান্সিয়াম সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল, কারণ লেস তড়িৎ ঋণাত্মক মৌল। কথা বুঝি নাই? জি হ্যাঁ। যেটা আমরা এখন জানবো সেটা হচ্ছে ভাই হাইব্রিডাইজেশনের উপরে কি করে হচ্ছে আপনার ইয়ে ডিপেন্ড করে।
কি বলে তড়িৎ ঋণাত্মকতা ডিপেন্ড করে। আমি যদি বলি এই যৌগটার কথা, দেখেন যে H3CCH3, যদি কোনো যৌগে কার্বন কার্বন একক বন্ধন হয় এবং কার্বন কখনোই ডাবল বন্ড না করে, তাহলে যৌগতে কার্বনের সংকরণ হচ্ছে sp3। আর sp3 সংকরণ মানে কি বলেন তো? sp3 সংকরণ মানে এখানে s চরিত্র কত পার্সেন্ট আর p চরিত্র কত পার্সেন্ট? s চরিত্র হচ্ছে ধরেন ভাই 25%, 25%। p চরিত্র 75%। s চরিত্রের মান যত বেশি, ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তত বেশি। তাহলে sp3 হাইব্রিডাইজড অরবিটাল s এর পরিমাণ কম, তার ইলেকট্রোনেগেটিভিটি যদি 2.48 হয়, বা কোনো কোনো বইতে 2.5 ও লেখা আছে, আপনারা দেখবেন। তাহলে ভাই আমি যদি বলি H2C ডাবল বন্ড CH2, এই জায়গায় হচ্ছে আপনার সংকরণ কি sp3 না sp2? sp2। তাহলে ভাই এখন s চরিত্র কত পার্সেন্ট ভাই হলো? 33% না? জি ভাই, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে না কমবে? বাড়বে, 2.75। ভাইয়া এবার যদি বলি মানে অ্যালকাইন, যেখানে কার্বনের কাছে কার্বনের ট্রিপল বন্ড, সেখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp হাইব্রিডাইজেশন, এখানে হচ্ছে হাইড্রোজেন আপনার তড়িৎ ঋণাত্মকতা 3.24। কথা কি বুঝতে পারছেন নাকি পারেন নাই? জি ভাইয়া। পারছেন? সবাই পারছেন? জি ভাই, এজন্য হ্যাঁ। হাইড্রোজেনটা মানে এবং অ্যালকিন ওই একটা কারণেই অ্যালকাইন 1 1 অম্লধর্মী, কারণ হাইড্রোজেনটা ইজিলি কার্বন তখন Alkyne রিলিজ টা- করে দেয় ইলেকট্রোনেগেটিভিটির জন্য। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা এখন একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে আয়নিক যৌগ। আমরা এখন আয়নিক বন্ধন শিখবো। এবার আয়নিক বন্ধন শিখলে আয়নিক যৌগে নরমালি আপনারা যেগুলো টিপিক্যাল জিনিসপত্র পড়েন সেগুলো শিখবো না, আমরা একটু ভিন্নধর্মী জিনিসপত্র এখন শিখবো। সেই ভিন্নধর্মী জিনিসটা কি আসলে? ভিন্নধর্মী জিনিসটা হচ্ছে ভাইয়া, এই আয়নিক যৌগ কি করে গঠন হয় সেই একটা সাইকেলের মাধ্যমে, সেটা বলে বর্ন হেবার সাইকেল। আমি জানি না আপনারা কেউ পড়ছেন কিনা, কেউ পড়ছেন? নাম শুনছিলাম, মানে পড়ি নাই কখনো। বর্ন হেবার সাইকেল মানে আয়নিক যৌগ কি করে গঠন হয়। আমরা না খুব সহজ ভাবে পড়ায় ফেলি জিনিসপত্র, আসলে জিনিসপত্র সহজও না আবার অনেক কঠিনও না। সোডিয়াম, আমি বলি যে সোডিয়াম একটা ইলেকট্রন রিলিজ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলে ইলেকট্রন রিলিজ করলো, ক্লোরিন গ্যাস ছেড়ে ইলেকট্রন গ্রহণ করলো, এই যে ইলেকট্রন গ্রহণ করে হাফ ক্লোরিন দিলাম, তাহলে সে ক্লোরাইড আয়নে পরিণত হলো, তারপরে যোগ করে দিলাম ভাই দুইটা সোডিয়াম আর হচ্ছে হাফ ক্লোরিন, হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড, রাইট? তাই না জি ভাই? আয়নীকরণ শক্তি পড়ছি না মাত্রই, এটারে কি সহজে আয়নীকরণ করা যাবে না? আগে সোডিয়ামটা গ্যাস বানাইতে হবে সলিড থেকে। গ্যাস বানানো লাগবে। এখন ক্লোরিন কখনো অণু আকারে ইলেকট্রন গ্রহণ করবে না, সেটা অণু আকারে আছে, অণু থেকে এটা ভাঙ্গে এখন পরমাণু করতে হবে, এটা বলে পরমাণুকরণ তাপ। পড়াইছি মনে আছে? জি ভাই। তাহলে আগে জি তাকে ভাইয়া। পরমাণু বানাইতে হবে, রাইট? তাহলে আগে সোডিয়াম রে বানাবো গ্যাস, ক্লোরিন তো অলরেডি গ্যাস আছে, তাহলে সোডিয়াম রে গ্যাস বানাবো, তারপরে সোডিয়াম ইলেকট্রন রিলিজ করবে, তারপরে ক্লোরিন হচ্ছে পরমাণু হবে, পরমাণু হয়ে সে ইলেকট্রন গ্রহণ করবে, তারপরে ক্লোরিন মাইনাস হবে, তারপরে না সোডিয়াম ক্লোরাইড হবে নাকি? হ্যাঁ, জি ভাই। তাহলে সোডিয়াম ক্লোরাইড হইলে পরে সোডিয়াম ক্লোরাইড হওয়ার সিস্টেমটা কি ভাই? একটা সোডিয়াম প্লাস আর একটা ক্লোরাইড মিলে সোডিয়াম ক্লোরাইড হবে। তো এই যে একটা সোডিয়াম প্লাস একটা সোডিয়াম ক্লোরাইড মিলে সোডিয়াম ক্লোরাইড হবে, তো আলটিমেটলি এই যে হওয়াটা কি, এটা ল্যাটিস এনথালপির মধ্যে পড়ে না? ওই জি ভাই। এটা ল্যাটিস এনথালপির মধ্যে পড়ে কিনা? পড়ে। জি ভাই। তাহলে এবার দেখ, ধর আমি যদি বলি যে আমার এই ওয়াই এক্সিস বরাবর হচ্ছে এনার্জি, সোডিয়াম এবং ক্লোরিন তারা কি সবার কি এনার্জি জিরো না একটা নির্দিষ্ট এনার্জি থাকে? রাসায়নিক কি বলে, রাসায়নিক পরিবর্তনে পড়াইছি, এনার্জি জিরো না নির্দিষ্ট এনার্জি থাকবে? নির্দিষ্ট এনার্জি নির্দিষ্ট এনার্জি থাকবে। থাকবে। তাহলে নির্দিষ্ট এনার্জি যদি থাকে, ধরে নিলাম তাদের এনার্জি লেভেলটা হচ্ছে এনার্জি লেভেল, এ হচ্ছে সোডিয়াম সলিড প্লাস এ হচ্ছে হাফ ক্লোরিন গ্যাস, তো ব্যালেন্স করার জন্য হাফ লিখছি একবারে। তাহলে আমি কি সরাসরি এখন কি বিক্রিয়া করে ফেলবেন, আগে সোডিয়ামরে গ্যাস বানাবো? আগে গ্যাস গ্যাস বানাবো। বানাইতে। তাহলে সোডিয়ামকে গ্যাস বানাতে গেলে এনার্জি দিতে হবে, তার মানে এটা এনার্জি গেইন করবে, এবং এখানে আমাকে 107 কিলোজুল পার মোল এনার্জি দিতে হবে। তাহলে সোডিয়ামটা সলিড থেকে গ্যাসে কনভার্ট হবে প্লাস হাফ ক্লোরিন গ্যাস। তাহলে এবার সোডিয়ামের যদি আমি আয়নীকরণ শক্তি পরিমাণ এনার্জি দেই, তাহলে সেটা কি সোডিয়াম থাকবে না সোডিয়াম প্লাস গ্যাসে কনভার্ট হয়ে যাবে? সোডিয়াম প্লাস গ্যাস। প্লাস ইলেকট্রন হবে, রাইট? তার থেকে হবে হাফ ক্লোরিন গ্যাস। তাহলে এই এনার্জিটা কি তাদের আয়নীকরণ শক্তি, সেটা হচ্ছে 496 কিলোজুল পার মোল। এখন এই যে যেটা হবে, ক্লোরিনটা হচ্ছে আমি এনার্জি দিব, ক্লোরিনটা হচ্ছে পরমাণুতে পরিণত হবে, তাহলে সোডিয়াম প্লাস গ্যাস
প্লাস ইলেকট্রন প্লাস ক্লোরিন কি পরমাণু গ্যাস না? এই ক্লোরিন পরমাণু গ্যাস না? জি ভাইয়া। তাহলে এই যে প্লাস এনার্জি দিচ্ছিলাম আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এখন ক্লোরিন যদি ইলেকট্রন গ্রহণ করে সেটা কি ইলেকট্রন আসক্তি না ইলেকট্রন আসক্তি পজিটিভ না নেগেটিভ? এই ইলেকট্রন আসক্তি পজিটিভ না নেগেটিভ? একটু কি দেখাইছি? নেগেটিভ না? তাহলে কি আমি উপরের দিকে যাবো না নিচের দিকে নামবো? নিচের দিকে নাম। নিচের দিকে নামলে কি এই দিক বরাবর নিচের দিকে নামতে গেলে যদি লিখে এই জায়গায় লিখতে গেলে হ্যাপাজেড হয়ে যাবে, এই জায়গায় যদি লিখে এই জায়গায় এই জায়গায় এই জায়গায়। আমি তো এনার্জি দিয়ে উপরের দিকে উঠছি, এনার্জি দিয়ে নিচের দিকে নামবো, তাহলে কি এইভাবে এটার উপর দিয়ে দেখ ওভারল্যাপ করে লেখা যাবে? তাই আমি যেটা করবো এটা একটু এইভাবে লিখবো, এইভাবে দেখাবো। যেখানে এসেছে সোডিয়াম প্লাস গ্যাসিয়াস অবস্থায় থাকবে আর ক্লোরিন সে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড গ্যাস হয়ে যাবে। তাহলে এই জায়গায় যে এনার্জিটা সেটা কি? এটা -349 কিলোজুল পার মোল এনার্জি লাগবে। কথা বুঝতে পারছি? জি ভাই। বুঝছি নাকি বুঝি নাই? জি ভাই। আচ্ছা, এবার যেটা হবে এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মিলে এবার হচ্ছে তারা ইলেকট্রন এনার্জি রিলিজ করবে, কইরা সোডিয়াম ক্লোরাইডে পরিণত হবে, সলিড সোডিয়াম ক্লোরাইড। তাহলে ভাই বিক্রিয়ার শুরুতে স্টার্টিং এনার্জি ছিল এতটুকু, তাহলে ভাই ডেলেজ কতটুকু? এতটুকু না এতটুকু ডেলেজ না? জি ভাইয়া। এই এতটুকু ডেলেজ না? এটা জি মাইনাস, ভাইয়া। এটা -411। তাহলে এটা আমি কি বলতে পারি এই এনার্জিটাকে? ল্যাটিস এনথালপি বলা যায় না এটারে? ল্যাটিস এনথালপি এই এটা ল্যাটিস এনথালপি না কিন্তু। ল্যাটিস এনথালপি হচ্ছে এই যে এইটা, এইটুকু হচ্ছে ল্যাটিস এনথালপি, কারণ ল্যাটিস হচ্ছে কোথা থেকে? আয়ন থেকে হচ্ছে না? জি ভাই। খেয়াল করতে হবে কি বলতেছি, ঠিক আছে? এটা তাহলে বিক্রিয়া মোট তাপ শক্তির পরিবর্তন এই যে লিস্ট, আর এই পুরাটা এই যে এইখান থেকে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত পুরোটা বলে ল্যাটিস এনথালপি। তাহলে কি করে একটা আয়নিক যৌগ গঠিত হয় বুঝতে পারছি? জি ভাইয়া। শুরুতে যে বুংসুং করে আসছে 19 এসে বুংসুং দিয়ে কাজ হবে না, গট ইট? হ্যাঁ জি জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ওই সমযোজী যৌগটুকু হাবিজাবি নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমি ছোট্ট কয়েকটা জিনিস একটু আপনাদেরকে বলে দিব, এগুলো খুব কঠিন কিছু না, এগুলো ধরো 9-10 আপনারা পড়ে আসছেন, তো 9-10 সেই পড়া জিনিসগুলো আবার একটু আপনাদেরকে বলবো। সেই জিনিসগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস আমি দেখাই দেবো একদম ধরে ধরে। সেই জিনিসটা কি ভাইয়া? সমযোজী ব্যাসার্ধ। ভাই যখন দুইটা যৌগ পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ তখন তাদের অরবিটাল গুলো ওভারল্যাপ করে না এরকম? জি ভাই। তাহলে এইটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব যদি হয় d, তাহলে সমযোজী ব্যাসার্ধ হবে ভাই d/2। এই ডিটাকে আমি কি বলতে পারি? নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব বলতে পারি না? জি ভাই। এবার যদি বলি ভাই ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস যখন লিখবেন ভ্যান ডার, এই ভিটা এবং ডিটা অবশ্যই স্মল লেটার হবে, ডব্লিউটা হবে ক্যাপিটাল লেটার। এটার কারণ জানেন? এরা কোন দেশি পাবলিক? এই পাগলের দল বল, কোন দেশি পাবলিক এরা? ওমা কথা কই না কেন? এগুলো কোন দেশি পাবলিক? জার্মানি। জার্মানি হবে কেন বেটা? ভ্যান পার্সি নেদারল্যান্ড। 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 ডাচ পাবলিক এরা, ডাচ পাবলিকদের নামের শুরুতে এরকম লুই ভ্যান গাল, ভ্যান পার্সি, দেখবে ওদের নামের শুরুর অংশটা ছোট থাকে, পরের জি ভাইয়া, রবিন ভ্যান পার্সি। রবিন ভ্যান পার্সি। হ্যাঁ, ওদের নামের শুরুর অংশটা ছোট থাকে, এভাবে লিখতে হয়। তো ভ্যান ডার ওয়ালস ফোর্স বা ভ্যান ডার ওয়ালস বন্ধনের কথা বলি না, ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে কারকের মধ্যে। তো ভ্যান ডার ওয়ালস ফোর্স হলো যেটা দুইটা মলিকুল কাছাকাছি আসে, কাছাকাছি থেকে আকর্ষণ করে, নিউক্লিয়াস ওভারল্যাপ করে না, অরবিটাল ওভারল্যাপ করে না, তখন তাদের দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব যদি d হয় তাহলে d/2 টাকে বলবো হচ্ছে তাদের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। একটু গ্যাপ থাকে না দুইটা? গ্যাপ থাকে, সামান্য গ্যাপ থাকে, আমি গ্যাপ দেখাইতে পারি না আর কি ছবি আঁকতে যে। এখন আমাকে বলতে হবে ভাই সমযোজী ব্যাসার্ধ, আমি যদি বলি পর্যায়ের আমি বাম থেকে ডানে যাব, তাহলে সমযোজী ব্যাসার্ধকে আমি যদি একটু শর্ট করে লিখি, সমযোজী ব্যাসার্ধকে কি লেখা যায়? কোভ্যালেন্ট রেডিয়াস সিআর। সিআর কি বাড়বে না কমবে? বাম থেকে ডানে গেলে মৌলের আকার ছোট হয়ে যায় না? জি ভাই। কমবে। কমবে ভাইয়া। পরস্পর দুইটা মৌল যদি একসাথে বন্ধন করে তাহলে অবভিয়াসলি কমে যাবে। আর উপর থেকে নিচে গেলে কমবে না বাড়বে?
বাড়বে। পারবে। এটা পর্যায়ভিত্তিক সম্পর্ক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্ক, তাহলে অবভিয়াসলি এটা পর্যায়ভিত্তিক সম্পর্ক বা পর্যায়ভিত্তিক ধর্ম। এটা পর্যায়ভিত্তিক ধর্ম না? জি ভাইয়া। এই জিনিস আপনাদেরকে জি বুঝতে ভাইয়া। হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জন্য আমরা যেটা বলতে পারি যে আয়নিক রেডিয়াস অফ আয়োডিন মানে কোভ্যালেন্ট রেডিয়াস সিআর অবভিয়াসলি গ্রেটার দেন অফ ক্লোরিন, যার কোভ্যালেন্ট রেডিয়াস থেকে আর কি বলতে পারি। জি ভাই। এই জন্য আয়োডিনের লন্ডন ফোর্সের মান বেশি হয়, এই জন্য আয়োডিন হচ্ছে লিকুইড হয়। আমি এটা ব্যাখ্যা করবো লন্ডন ফোর্স যখন পড়বো তখন। ওকে, জি তাহলে ভাই। এখন যদি আমি বলি ভাই ধাতব ব্যাসার্ধ, তাহলে কি বলবি ভাই বল? ধাতব বন্ধনে কি হয়? ধাতব বন্ধনে ধাতুগুলা তাদের সংশ্লিষ্ট আয়নে পরিণত হয় এবং তার ইলেকট্রন তার চারপাশে ঘুরতে থাকে না? তাহলে দুইটা ধাতুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে কি বলবি? ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ বলবি। তাহলে ধাতব ব্যাসার্ধ সিমিলারলি কি সমযোজী কি বলে ব্যাসার্ধের মতো ইয়ে হবে না? কি বলে? আরে ধুৎ, মাথায় আসছে না। ধাতব ব্যাসার্ধ কি হবে? সমযোজী ব্যাসার্ধের মধ্যে তো ইয়ে হবে না, পর্যায়ভিত্তিক ধর্ম হবে না? জি ভাইয়া। হ্যাঁ, এই জিনিসগুলো পড়বি নিজে নিজে, নিজে নিজে পড়লেই পারবি, না পড়লে তো পারবি না। নিজে নিজে পড়তে হবে, নিজেদেরকে আস্তে আস্তে এগুলো তো শিখাইতে হবে নিজেকে, যে হ্যাঁ আমি এটা শিখবো, আমি এটা করবো, আমি এটা পারবো। ওকে, এবারে তোদের অক্সাইড নিয়ে বিক্রিয়া নিয়ে নাকি কি কি প্রবলেম, কার কার কি প্রবলেম, সব প্রবলেম দূর করে দিচ্ছি। অক্সাইডের বিক্রিয়ার সময়ের মধ্যে আমরা যদি প্রথমে কথা বলি কি অক্সাইড ভাই, গ্রুপ 1 এর অক্সাইড নিয়ে যদি কথা বলি, গ্রুপ 1 এর কি কি অক্সাইড আছে ভাই? গ্রুপ 1 এর অক্সাইড হচ্ছে লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এসব হাবিজাবি অক্সাইড আছে। তাহলে আমরা লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড নিয়ে যদি কথা বলি ভাই, লিথিয়াম অক্সাইড নিয়ে যদি কথা বলি, লিথিয়াম অক্সাইড LiO2, তো গ্রুপ 1 যেহেতু অক্সিজেনের যোজনী 2 আর লিথিয়ামের যোজনী সরি L2 Li2 মানে লিথিয়াম 2 অক্সিজেন একটা হবে আর কি, কারণ যোজনী তো এক্সচেঞ্জ হয়। তাহলে এই শালার বেটা যেহেতু তোর গ্রুপ 1 এ যারা আছে তাদের ধাতুর অক্সাইড, এটাকে যদি এখন আমি হাইড্রোলাইসিস করি বা পানি দিয়ে রিঅ্যাকশন করে, তাহলে আলটিমেটলি সেটা কি করবে? এটা ধাতুর হাইড্রোক্সাইড দিবে না? জি ভাইয়া। ধাতুর হাইড্রোক্সাইড দিবে তো। আচ্ছা, এখন লিথিয়াম অক্সাইড যেটা কিনা ধাতুর হাইড্রোক্সাইড দেয় দ্রবণে যায়, তাহলে সে হাইড্রোক্সিল আয়ন দিল, তাহলে হাইড্রোক্সিল আয়ন দিলে সেটা যদি তোর HCl এর সাথে বিক্রিয়া করে ধাতুর তোর হচ্ছে এটা অক্সাইডটা, আমরা ইয়ে তত্ত্ব পড়ছি অলরেডি, আমি কি পড়াইছি তোদেরকে? মনে পড়ানি না? এগুলো তো জি এখন ভাই। পড়ানো হয়নি। এই অ্যাসিড বেস তত্ত্ব পড়াইছি না? জি ভাই পড়াইছেন ভাই। যে যারা কিনা হচ্ছে জলীয় দ্রবণে যে হচ্ছে তোর ক্ষার দিতে পারে, তার হচ্ছে কি অ্যারোনিয়াসের বেস, তাহলে অবভিয়াসলি লিথিয়াম অক্সাইড একটা বেস, তাহলে সেই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে করে বানাবে লবণ আর পানি, তাহলে বানাবে লিথিয়াম ক্লোরাইড আর পানি। ভাই সিমিলারলি আমি যদি গ্রুপ 2 এর কথা বলি, সাপোজ তাদের ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড আর HCl কি বিক্রিয়া করে কি বানাবে ভাই বল? ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর পানি বানাবে, তাই না? জি ভাই। ভাই আমি যদি গ্রুপ 3 তে আসি, বোরনের অক্সাইডের কথা যদি বলি, বোরন প্লাস অক্সিজেন, বোরনের যোজনী 3 অক্সিজেনের যোজনী 2, তাহলে কি হবে? B2O3 হবে না? হবে। জি ভাই। আচ্ছা, এই বোরন অক্সাইড যেটা করতে পারে, সে হচ্ছে অ্যাসিড এবং ক্ষার দুইটার সাথে বিক্রিয়া করে। যদি বোরন অক্সাইড তোর ধর হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে সে হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড আর পানি উৎপন্ন করে। আর যদি আমি তাকে ক্ষারের সাথে বিক্রিয়া করি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সে সোডিয়াম বোরেট উৎপন্ন করবে, Na3BO3 প্লাস পানি উৎপন্ন করবে। তার মানে সে উভধর্মী অক্সাইড। কি অক্সাইড? সে কি অক্সাইড? উভধর্মী অক্সাইড। আচ্ছা, এরকম উভধর্মী অক্সাইড আর কি কি আছে উভধর্মী অক্সাইডের মধ্যে? যেমন টিন অক্সাইড, লেড অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এরা হচ্ছে উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এরা হচ্ছে উভধর্মী অক্সাইড। হ্যাঁ, পরীক্ষায় যদি এটাকে একটু অন্য নামে দেয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই ভাই। আচ্ছা, এটা আমি এভাবে না লিখি, বারবার ভুল করতেছি, সেটা বাদ। এটাকে বলে অ্যামফোটেরিক অক্সাইড। অ্যামফোটেরিক মানে হচ্ছে উভধর্মী। অ্যামফোটেরিক মানে উভধর্মী। তাহলে আমরা একটা রিঅ্যাকশন দেখি ভাই, কাটা দেখবো, অ্যালুমিনিয়ামটাই দেখি ভাই। Al2O3 সে যদি HCl এর সাথে বিক্রিয়া করে, তাহলে কি উৎপন্ন করবে? সে যেহেতু অ্যাসিড, HCl যেহেতু অ্যাসিড, তাহলে সে তো ক্ষার হিসেবে কাজ করবে, তাহলে উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি। আর যদি Al2O3 হচ্ছে আপনার ক্ষারের সাথে বিক্রিয়া করে, তাহলে কি বানাবে ভাই বলেন? সোডিয়াম অ্যালুমিনেট আর পানি বানাবে। তেমনি জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম জিঙ্কেট, লেড অক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম জিঙ্কেট, টিন অক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম স্ট্যানেট। ক্রম বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, জি ভাই। তাহলে এটা আপনারা নিজেরা নিজেরা দেখবেন। ওকে, তাহলে অক্সাইডের বিক্রিয়া নিয়ে আর কারো কোনো ঝামেলা থাকবে? না ভাই। থাকবে ভাই, এত সহজ না, মক্কা বহুদূর। হ্যাঁ
আসেন, বাকি আছে বহুত কিছু। তাহলে এই উভধর্মী অক্সাইড গুলা যখন পরীক্ষা আসবে কোনটা উভধর্মী অক্সাইড অবভিয়াসলি এক্সপ্লেন করতে পারবেন ভাই। আমরা তো নাইট্রোজেনের অক্সাইড এখন পর্যন্ত দেখিনি। নাইট্রোজেনের অক্সাইড বা নাইট্রোজেনের সাথে যে একই গ্রুপ আছে ফসফরাস, ফসফরাসের অক্সাইড দেখছি আমরা? না এই ভাই। দেখছি? দেখি নাই। এখন দেখো, মনে রাখবা পর্যায় সারণীতে যারা এই পাশে থাকবে, আমার পর্যায় সারণীটা হচ্ছে কাইন্ড অফ এরকম, এরকম না? এরা হচ্ছে আপনার ক্ষারধর্মী অক্সাইড, কারণ ধাতুগুলাই ক্ষারধর্মী, তাই না? ক্ষারধর্মী অক্সাইড। তাহলে এরা কি অ্যাসিডিক অক্সাইড? তাহলে মাঝখানে শালারা কি? এক পাশে ক্ষার, এক পাশে অম্ল, তাহলে মাঝখানে কিছু কিছু কি হবে? অ্যামফোটেরিক হবে না? জি জি ভাই। সব কিন্তু না, কোনগুলো অ্যামফোটেরিক অলরেডি এক্সাম্পল দিয়ে দিছে। তাহলে কিছু অক্সাইড হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড, কিছু হচ্ছে ক্ষারধর্মী অক্সাইড, কিছু হচ্ছে অম্লধর্মী অক্সাইড। তাহলে আরো কিছু অক্সাইড আছে, যেমন হচ্ছে পারঅক্সাইড, যেখানে কিনা অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1, এই যে পারঅক্সাইড। দেন আছে সুপার অক্সাইড, যেমন হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড KO2, হ্যাঁ, যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, ON অফ অক্সিজেন -1/2। আরেকটা হচ্ছে মিক্স অক্সাইড বা মিক্স অক্সাইড। মিক্স অক্সাইড কোনটাকে বলে? যেমন Pb3O4, এটাকে বলে রেড রেড বা সিঁদুর, এটা হচ্ছে লেড অক্সাইড। আর লেড অক্সাইড মানে লেড 2 অক্সাইড, এটা লেড 4 অক্সাইড, দুটোর কম্বিনেশন হচ্ছে যে Pb3O4। কথা বুঝছেন? জি ভাই। হ্যাঁ, তো এই দুটোর কম্বিনেশন হচ্ছে, যেমন হচ্ছে ফেরিক অক্সাইড, যেটাকে আমরা ফেরোসোফেরিক অক্সাইড বলি। ফেরোসোফেরিক অক্সাইড এটা কিন্তু হচ্ছে ফেরাস অক্সাইডের ফেরিক অক্সাইডের কম্বিনেশন, এটাকে মিক্স অক্সাইড বলে। এই ধরনের অক্সাইডের এক্সাম্পল কিন্তু মাঝে মাঝে আসে, নিচের কোনটা কোন অক্সাইড মনে থাকবে? জি ভাই। ওকে, নাও আসেন ফসফরাসের অক্সাইড। ফসফরাসের সবচেয়ে কমন অক্সাইড কোনটা ভাইয়া? P2O5, যেটা কিনা সহজ ফর্মে P2O5 এ থাকে না, এটা হলো P4O10 আকারে থাকে। আপনি যদি এটাকে পানি দিয়ে বিক্রিয়া করান, তাহলে আপনি এখান থেকে কি পাবেন জানেন? ফসফরিক অ্যাসিড। আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই ভাইয়া, অ্যাসিড অ্যানহাইড্রাইড। হোয়াট ইজ অ্যাসিড অ্যানহাইড্রাইড? অ্যাসিড অ্যানহাইড্রাইড কি জিনিস ভাইয়া? অ্যাসিড থেকে অ্যানহাইড্রাইড মানে পানি হচ্ছে বাদ দিবে। অ্যাসিডকে অ্যানহাইড্রাস করা, পানি শূন্য করা। আপনি যদি সালফিউরিক অ্যাসিডকে পানি শূন্য করেন, তাহলে কি পাবেন ভাইয়া? পাবেন সালফার ট্রাইঅক্সাইড। তার মানে সালফার ট্রাইঅক্সাইডে পানি দিলে পাবেন সালফিউরিক অ্যাসিড, রাইট? তাহলে এই সালফার ট্রাইঅক্সাইডকে বলা হয় ভাইয়া সালফিউরিক অ্যানহাইড্রাইড। কেন সালফিউরিক অ্যানহাইড্রাইড বলে আমার মনে আর বলা লাগবে না, বলা লাগবে? না ভাই। আপনি যদি এই H3PO4 কে অ্যানহাইড্রাস করেন, তাহলে আপনি P4O10 পাবেন। P4O10 এর সহজ ফর্ম কি? P2O5 না? জি ভাই। তাহলে P2O5 কে কি বলা হয়? ফসফরিক অ্যানহাইড্রাইড বলা হয়। কি বলা হয়? ফসফরিক অ্যানহাইড্রাইড। ফসফরিক অ্যানহাইড্রাইড। কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই? জি ভাই। ভাইয়া P4O10 এটা কি অম্লধর্মী অক্সাইড না ক্ষারধর্মী অক্সাইড? এটা কিন্তু হচ্ছে আপনার P4O10, এটা কিন্তু হচ্ছে আপনার অধাতুর অক্সাইড। অধাতুর অক্সাইড কি অম্লধর্মী না ক্ষারধর্মী অম্লীয়। হয়? অম্লীয় হয়। অম্লধর্মী। হয়, তাহলে আপনি তার সাথে কার সাথে বিক্রিয়া করতে পারবেন? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হিসেবে দুই ভাবে বিক্রিয়া করতে পারে। একটা হচ্ছে সাধারণ অবস্থায়, আর একটা উত্তপ্ত অবস্থায়, এটা হচ্ছে নরমাল টেম্পারেচারে বিক্রিয়া করবে। আরেকটা হচ্ছে কি অবস্থায় বিক্রিয়া করবে ভাইয়া? উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত অবস্থায় টেম্পারেচার বাড়ায় দিতে হবে। দুই ক্ষেত্রে দুইটা প্রোডাক্ট পাওয়া যায়। যদি আপনি নরমাল অবস্থায় বিক্রিয়া ঘটান, তাহলে Na2HPO4 সোডিয়াম বাইফসফেট, আর যদি উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করেন, তাহলে সোডিয়াম ফসফেট। ভাই দুইটার মধ্যে পার্থক্য কি? পানি উৎপন্ন হবে সাথে অবশ্যই। বাইফসফেট মানে কি ভাইয়া? ভাই এটা কি একটা কনজুগেট না অলরেডি? এই জি ভাই। কনজুগেট না? জি ভাইয়া। তাহলে ব্যাপারটা হলো কি ভাই, যখন আপনি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবেন হচ্ছে মানে নরমাল তাপমাত্রায়, তখন হচ্ছে এটা হলো তার কনজুগেট সল্টে কনভার্ট হবে, মানে ডাইলুটেড বা এটা বলে মাইল্ড রিঅ্যাকশন হবে, যেখানে কিনা একটা প্রোটন রয়ে যাবে। আর যখন আপনি হচ্ছে এই প্রোটন রয়ে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আমি আপনাকে আরেকটু সহজ ভাবে বুঝাই ভাই, একদম ব্যালেন্সড ইকুয়েশন দেখে, তাহলে বুঝবেন খুব সুন্দর মতো বুঝবেন। ব্যালেন্সড ইকুয়েশন দিলে দুইটা দিতে হবে, এখানে 2 2 4, তাহলে এখানে দিতে হবে 4, তাহলে ফসফরাস 4টা মিলে গেছে নাকি মিলে নাই? মিলছে, মিলে নাই তো। বাইসালফেটের আগে 4 দিলে মনে হয় মিলে। 4 দিলে তো এখানে আবার মিলবে না, মিলবে না? জি। মিলবে? তাহলে 8টা। আচ্ছা 8টা দিলাম, 8টা দিলাম, তাহলে ফসফরাস 4টা মিলছে, রাইট? দেখি বাকিগুলো মিলাই। 4টা সোডিয়ামও মিলছে, ফসফরাসও 4টা মিলছে। এবার অক্সিজেন মিলে, অক্সিজেন কত? এখানে 10টা, 10 আর 8 কত? 16। এখানে আছে কটা? 4 4 16 হয়ে গেছে না অলরেডি? জি ভাই। মিলবে না তো। ও 18টা তো, 10 আর 8 তো 18, তাহলে 2H2O। তাহলে এখানে 8টা হাইড্রোজেন না? তাহলে এই জি যে ভাই, 4টা মিলছে হাইড্রোজেন আর 4টা জেন মিলছে? জি ভাই। আচ্ছা, তাহলে ভাই আমি যদি P4O10 ওটা করি, যে এই যে P4
ও 10, তাহলে এখানে আমি যদি 6টা দিই তাহলে মনে হয় মিলার কথা, 6টা দিলে যেন 2টা দিলে হবে না, 2টা দিলে হবে না, 4টা দিতে হবে, এখানে দিতে হবে 12টা, রাইট? তাহলে সোডিয়াম 12টা মিলছে, ফসফরাস 4টা মিলছে, অক্সিজেন আছে কয়টা? এখানে হলো 10টা আর এখানে হলো 12টা, 10 আর 22, তাহলে অলরেডি হচ্ছে 4 হাইড্রোজেন আর আগে 16, 6টা, তাহলে 6টা। ভাই হাইড্রোজেন আগে এখানে 6টা। অক্সিজেন যে পরিমাণে, পানি যে পরিমাণে আছে, এখানে কি তার পানি তার থেকে বেশি উৎপন্ন হয়েছে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এখানকার যে এক্সট্রা হাইড্রোজেনটা, অবভিয়াসলি সেই হাইড্রোজেনটা OH এর সাথে বিক্রিয়া করে পানি বানাইছে, নাহলে কি হওয়ার কথা নাকি হওয়ার কথা না? হওয়ার কথা না। তাহলে অবভিয়াসলি বুঝতে পারতেছেন যে হিট বাড়ানোর কারণে, তাপমাত্রা বাড়ানোতে কি হচ্ছে, এখানে ওই বাইফসফেটের কনজুগেট যেটা ফসফেট, সেটা উৎপন্ন হচ্ছে কি প্রোটন রিলিজ করে। তাহলে প্রথম ধাপে কি হয়, বাইফসফেট, বাইফসফেটে আবারও প্রোটন রিলিজ করে যে ফসফরিক সোডিয়াম ফসফেট, তাহলে সেখান থেকে আরো এক্সট্রা পানি উৎপন্ন হয়। কথা বুঝতে পারছেন? জি জি ভাইয়া। এটা মনে হয় 98 বুয়েটে আসছিল, 2098 মানে 1998 তে বুয়েটে পরীক্ষা আসছিল। ওকে, জি ভাইয়া। অক্সাইড নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে নাকি? নাই ভাইয়া Fe2O5 এর বিক্রিয়ায় মেটাফসফরিক আর অর্থোফসফরিক একটু। মেটাফসফরিক অ্যাসিড আর অর্থোফসফরিক অ্যাসিড কিভাবে হয়? জি ভাই, কেন হয় আর ওটার নামটা কেন? আচ্ছা, মেটাফসফরিক অ্যাসিড আর অর্থোফসফরিক অ্যাসিডের ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বুঝাই। H3PO4 একটা, আর এটা কি H3PO3 না? জি ভাই, আচ্ছা, দুইটার মধ্যে বলেন তো কোথায় অক্সিজেন বেশি, কোথায় অক্সিজেন কম? H3PO3। ঠিক আছে, আসেন আমরা তাদের অ্যানহাইড্রেটে যাই। অ্যানহাইড্রেট H3PO4 স্ট্রাকচার আঁকান। আর এটা কি ভাই? কোথায় OH কয়টা ভাইয়া? ফসফরিক অ্যাসিডে OH কয়টা? 3টা। তাহলে আপনি কয়টা পানি উৎপন্ন করতে পারবেন এখান থেকে? 3টা। এখানে কয়টা পারবেন ভাই? 2টা। এখানে প্রোটন রিলিজ করতে পারবে 2টা, এটা প্রোটন রিলিজ করতে হবে কয়টা ভাই? 3টা। 3টা। তো আপনি যখন এই P2O5 কে অ্যানহাইড্রাস করবেন, তখন এটার অ্যানহাইড্রাস হবে P2O5, পানি সরলে এটার অ্যানহাইড্রাস কি হবে ভাই? P2O5 হবে না, এটা হবে P2O3। সিম্পল হিসাব ভাই, কারণ এখানে অক্সিজেন আছে 3টা আর এখানে অক্সিজেন কয়টা? 2টা, কথা এখানে একটা এক্সট্রা হাইড্রোজেন আছে। এখানে ফসফরাসের জারণ সংখ্যা +2, এখানে প্লাস, তাই কি? না না, সরি উল্টা বলতেছি। ফসফরাসের জারণ সংখ্যা এখানে হচ্ছে +5, এখানে জারণ সংখ্যা কত? +3। তো যেখানে কিনা ফসফরাসের জারণ সংখ্যা +3 আর এটা হলো +5, সবচেয়ে বেশি যেটা সেটা বলে অর্থ, আর যেটা মাঝামাঝি সেটা বলে হচ্ছে আপনার হলো কি মেটা। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার, আর যেটা কিনা একদম লোয়েস্ট অক্সিডেশন সেটা বলে হচ্ছে আপনার কি যেন বলে এটাকে, আরে অর্থ মেটা হাইপো, হাইপো মানে কম, ঠিক আছে? ভাই ওই যে ওই বেনজিন ডাইজোনিয়ামের সাথে ওই যে হাইপোফসফরাস অ্যাসিড একটা, ওই যে H3PO2, এটা হলো হাইপোফসফরাস অ্যাসিড। ভাই, হাইপো এটার নাম মানে কি? আমি এখানে দেখলাম যে ফসফরাসের জারণ সংখ্যা কম, তাই কম মানে হাইপো, আর বেশি মানে অর্থ, মাঝামাঝি মানে হলো মেটা, এজন্য নামকরণ এরকম হয়েছে। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? ভাই, এটার নাম কি? যে ফসফিনিক অ্যাসিডও দেখলাম লেখা। ফসফিনিক অ্যাসিডও বলে, যেমন এটাকে এটা বলে ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, এটা বলে আবার এগুলোর নামকরণ অন্যভাবে হয়, যেমন এটাতে ফসফরাসের জারণ সংখ্যা +5, এটা বলে ফসফরাস 5 অ্যাসিড, এটা বলে ফসফরাস 3 অ্যাসিড, এটা বলে ফসফরাস 2 অ্যাসিড, এভাবে নামকরণ করতে হয়। সরি, ফসফরাস 1 অ্যাসিড, এরকম মানে জারণ সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ করা হয়। তো আগে এসব ফসফিনিক, ফোনিক, ফরিক এসব হাবিজাবি নামকরণ হতো, এখন নামকরণ এরকম নাই। এখন আইপিএসসি বলে দিয়েছে এসব ভুংচুং বলা যাবে না, খালি কইতে হবে ফসফরাস +5 অ্যাসিড মানে ফসফরাস 5 অ্যাসিড, ফসফরাস 3 অ্যাসিড মানে রোমান হরফে 3, যে ফসফরাস 3 অ্যাসিড। তার মানে আপনি বুঝে যাবেন কোন অ্যাসিড আসলে এটার কথা বলছে। ফসফরাস 1 অ্যাসিড মানে এটার কথা বলছে, ফসফরাস 5 অ্যাসিড মানে এটার কথা বলছে। বুঝতে পারছি? জি ভাই। তাহলে আমরা নেক্সট ক্লাসে এসে কি পড়বো ভাই? সমযোজী কি বলে অলরেডি আমরা পড়ে আচ্ছা ফেলছি ভাই, আয়নিক একটা বন্ধন। লাস্ট কোশ্চেন ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভাই, সাব অক্সাইড, পলি অক্সাইড এগুলো কি ভাই? ও সাব অক্সাইড, পলি অক্সাইড, সাব অক্সাইড পলি অক্সাইড হচ্ছে আপনারা হোমওয়ার্ক দিলাম, আমি তো অনেকগুলো দেখাইছি, এবার আপনারা দেখবেন, পরের দিন আমি দেখাবো। জি ভাই, আচ্ছা। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক দিলাম, আপনারা দেখবেন। ওকে ভাই। ওকে, আমি রেকর্ড করছি, আজকে লাইভ করতে পারিনি ফেসবুকে, আমি রেকর্ড আপলোড করে দেবো, রেকর্ডটা কনভার্ট হোক, আমি একটা মিটিং এ যাচ্ছি, মিটিং শেষ করে এসে কনভার্ট করে দিচ্ছি।